হাসিবুর রহমান। আমার বাড়ি বন্ধনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার মা আছে, আর কেউ নেই। আমাদের পরিবারে যদিও আরও কিছু সদস্য থেকে থাকে, তবে তাদেরকে আমি আমি আমার পরিবারের সদস্য হিসাবে মনে করি না। তারা হচ্ছে আমার মামা, খালা সহ আমার নানা নানি। আমি 7 বছর বয়স পর্যন্ত জানতাম না যে আমার বাবার বাড়ি কোথায়, কে আমার বাবা, আমার বাবার ঠিকানা কি। 7 বছর বয়সের পরে আমি জানতে পারি যে আমার বাবার কাছ থেকে আমার মা ছোটবেলা আমাকে নিয়ে চলে আসছে চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে। আমার মা আর আমি থাকতাম। ওই গ্রামে আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না, ছিল না আমাদের নিজস্ব কোনো বাড়ি। আমরা যেই ঘরটাতে থাকতাম এটা হচ্ছে একটা সরকারি প্রাইমারি স্কুল। ওখানে একটা অনেক পুরনো সরকারি প্রাইমারি স্কুল ছিল এবং ওই প্রাইমারি স্কুলের জায়গা নিয়ে একটা সমস্যা দেখা দেয়। মানুষে মারামারি হয় এবং সরকারিভাবে ওই জায়গা নিয়ে মামলা মোকদ্দমা হওয়ার পরে ওই প্রাইমারি স্কুলটা পরিত্যক্ত হয়ে যায়। পরে নতুন করে অন্য একটা জায়গায় সরকারে আবার নতুন করে প্রাইমারি স্কুল তৈরি করে। তবে ওই জায়গাটা এখনও ঠিক একইভাবে পড়ে আছে একটা পরিত্যক্ত ভবন। ভাঙা ওই প্রাইমারি স্কুলের ভবনে আমি আর আমার মা থাকতে শুরু করি। ছোটবেলা থেকে দেখে আসছি এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর, এটাই আমার ঠিকানা। ছোট্ট একটা বাতাস আসলে আমার মা আর আমি ভয়ে কাঁপতে থাকতাম, কারণ বাতাসে যদি ওই ভবনটা ভেঙে যায়, কারণ আমরা যদি ভবনের ভিতরে থাকি সবাই আমাদেরকে নিষেধ করে যেখানে থেকেও না, এই বিল্ডিংটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, এটা অনেক পুরনো একটা বিল্ডিং এবং তুমি আর তোমার ছেলে বিল্ডিংয়ের তলে চাপা পড়ে মরেও যেতে পারো, এরকম করে আমার আম্মাকে বলা হয়। কিন্তু বললে কি হবে, আমার মা একটা কথাই সবার কাছে বলে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আল্লাহ যদি আমার সন্তানকে নিয়ে যায়, তবে দুনিয়ার মানুষ অনেক সুখী হবে, খুশি হবে। আমার মামা, আমার খালা, আমার নানা নানির মোটামুটি কিছু জায়গায় সম্পত্তি ছিল, তারা চাইলে তাদের সাথে আমাদেরকে রাখতে পারতো। আমার মা যখন আমাকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসে, জানি না কেন চলে আসার পরে আমার নানা নানি আমার মাকে জায়গা দিলেও আমার মামারা মাকে মেনে নিতে পারতেছিল না। দিবারাতি আমার মায়ের গায়ে তারা হাত তুলতো, আমার মায়ের উপরে অত্যাচার করতো, মানসিক ওই অত্যাচার আমার মা যখন সহ্য করতে পারলো না, বাধ্য হয়ে আমার মা আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ঘর থেকে বেরিয়ে আসার পরে যার ঘরে যাইতো সেই আমার মায়ের গায়ে হাত দিত, মানে আমার মাকে যৌন নির্যাতন করার চেষ্টা করতো। সর্বশেষ আমার মা আশ্রয় নিল এই পরিত্যক্ত স্কুলটার ভিতরে। স্কুলটা বিল্ডিং দিয়ে তৈরি করা, ভিতরে ঢুকে যদি তালা মেরে দেওয়া হয় তাহলে বাইরে অনেকেই ঢিল মারে, দরজায় ধাক্কা মারে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না। ভিতরে আমি আর আমার মা কষ্ট করে জীবনযাপন করছিলাম। আমার এমনও মনে আছে রাতের বেলায় যখন আমার মায়ের প্রস্রাব ধরতো, আমার মা বিল্ডিংয়ের কর্নারের ভিতরে পাতিলার মধ্যে প্রস্রাব করতো, তারপরেও দরজা খুলে বাইরে যেত না যে খারাপ মানুষগুলো আমার মায়ের গায়ে হাত দিবে এই ভয়ে। খুবই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি। আমি তখন পড়াশোনা করতাম না, এলাকার মানুষের সাথে এখানে ওইখানে কাজে যেতাম এবং এমন করে আমি আমার জীবন চালাইতাম। তো এরকম করতে করতে দেখা যায় অনেক দিনে আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে, মা, সবার বাবা আছে, আমার বাবা নাই কেন, আমার বাবা কে? তখন আমি আমার মায়ের মুখে জানতে পারি আমার বাবার ওই নির্মম অত্যাচারের কথা। আমার বাবা একাধারে অনেকগুলো বিয়ে করে, মানে যেখানে যাইতো এখানেই তিনি বিয়ে করতো এবং যাকেই বিয়ে করতো তাকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আমার বাবা বিয়ে করতো এবং বিয়ে করার পরে কিছুদিন ওই মহিলার সাথে থাকতো, থেকে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওইখান থেকে ভাইয়া চলে আসতো। এরপরে নতুন আরেকটা জায়গায় যাইতো, কোনো না কোনোভাবে ওই জায়গায় অপরিচিত মানুষ হিসেবে ঢুকে সেখানের কোনো একটা পরিবারে কোনো একটা মেয়েকে বিয়ে করে তার কাছ থেকে আরও কিছু টাকা পয়সা নিয়ে ওই জায়গা থেকে আমার বাবা ভেগে চলে আসতো। দেখা যায় মাসের পর মাস কেটে যেত, আব্বা একটা বারের জন্য আমার মায়ের কাছে আসতো না এবং প্রতি কয়েকদিন পর পরে আমার মায়ের কাছে আমার বাবার নামে দরবার আসতো। বলা হতো যে বাবা ওই গ্রামে বিয়ে করছে, বাবা ওই গ্রামের মহিলাকে খারাপ কাজ করছে, ওই গ্রামের মহিলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসছে। এরকম দরবার কারবারগুলো আমার মা নিতে পারতেছিল না। একসময় আমার বাবাকে শোধরানোর জন্য আমার মা অনেক চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরে আমার মা ব্যর্থ হয় এবং বাবাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল নাকি আমার দাদা দাদি, আমার দাদা আর দাদি নাকি একইভাবে বাবাকে সাপোর্ট দিত। আমার বাবা নাকি দেখতে অনেক সুন্দর ছিল, যথেষ্ট লম্বা, ফর্সা, দেখতে একেবারে হ্যান্ডসাম, স্মার্ট একজন ছেলে ছিল। তো যার জন্য আমার বাবাকে যে দেখতো, যে মেয়ে দেখতো, যে মহিলাই দেখতো পাগল হয়ে যেত এবং আব্বা সেখানে খুব কৌশলে নিজেকে অসহায় বলে, এতিম বলে বিয়ে করে ফেলতো এবং তাদের কাছ থেকে যে টাকা পয়সা হাতিয়ে আনতো ওই টাকা পয়সার একটা ভাগ কিন্তু আমার দাদা দাদিকেও দিত। যার জন্য আমার বাবার ওই কুকীর্তির জন্য, আমার বাবার ওই খারাপ কাজের জন্য বরাবরের মতো আমার দাদা দাদি সাপোর্ট করে যাইতো। তার বলতো সমস্যা নেই, ও করুক না, তাতে কী হয়েছে, ওকে এইভাবে সাপোর্ট দিত। কিন্তু আমার মা একজন ফারেজগার মহিলা ছিল, আমার মা এই জিনিসগুলো মানতে পারতেছিল না বলে একটা সময়
প্রচুর নির্যাতনের মুখে পড়ে একদিন আমাকে নিয়ে আমার মা আমার নানু বাড়িতে চলে আসে। সেখানে আমার মা ঠাঁই হয়নি, ঠাঁই হয়েছে স্কুলের ওই পরিত্যক্ত ভবনে। যাই হোক, এখানে আমার দিনগুলো কাটতে থাকে। আমি তখন 7-8 বছর বয়স। আমি তখন মানুষের বাড়িতে কাজ করি, মানুষের টুকিটাকি যেটা পারি সেটাই করি। আসলে আমার মতো বয়সে তো আর কেউ কাউকে কাজে নেয় না। আমার যে বয়স, ওই বয়সে তো কাজের কথা বললেও মানুষ হিচকি মেরে ওঠে, কাজে নিতে চায় না। তো এরপর আমাকে যারা কাজে নিয়ে যায় আমি তাদের সাথে কাজে যাই, টুকিটাকি কাজ টাজ করি। এরকম করেই এই সময়গুলো কাটতে থাকে। তো মালেক হাজির বাড়ি বলতে একটা বাড়ি আছে, এটা স্কুলের খুব কাছে। মানে স্কুলের সামনে হচ্ছে মালেক হাজির বাড়ি। এবং মালেক হাজি মোটামুটি অনেক বেশি টাকা পয়সার মালিক। তিনি সৌদি আরবে থাকে। শুনতাম সৌদি আরবে নাকি তার ব্যবসা বাণিজ্য আছে। কী করতো সেটা আমি জানি না, কিন্তু শুনতাম সৌদি আরবে থাকে। তো বেশিরভাগ আমার মা ওই মালেক হাজের বাড়িতেই কাজ করতো। এবং মালেক হাজের বাড়ি থেকে আমাদের মানে দিনের খাবারটা আসতো। আমার মা সকালে যাইতো, মালেক হাজের বাড়িতে কাজ করতো। তো যার জন্য দেখা যায় ওই দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে আসতো, রাতের বেলা খাবার নিয়ে আসতো। এরকম করে দীর্ঘ অনেকগুলো বলছেন আমার মা ওই মালেক হাজের বাড়িতে কাজ করে। তো কাজ করতে করতে একটা পর্যায়ে আমিও বড় হই। আমার বয়স তখন 13-14 কাছাকাছি, অনেক বড় হই। তো বড় হওয়ার পরে ওই মালেক হাজির বউ ছিল, মানে হচ্ছে জমেলা খালা। তো জমেলা খালা করতো কি, আমাকে সবসময় বলতো যে হাসিব যা তো আমার জন্য একটু বাজার নিয়ে আয়। আমাকে বাজারে পাঠাইতো, আমি বাজার করে আনতাম। তো ওনার পরিবারে কোনো ছেলে ছিল না। ওনার হাজব্যান্ড উনি মালেক হাজি বিদেশেই থাকতো। এবং তার একটা মেয়ে ছিল মাইশা আক্তার। মাইশা তখন পড়াশোনাই করতো, ছোট ছিল, পড়াশোনা করতো। তো যার জন্য ওদের বাজার সাজার থেকে যা কিছু লাগে সব আমিই করতাম। বাজারে যেতাম, বাজার করে আনতাম এবং রান্নাবান্না আমার মা করতো। তা আমার মাও খাইতো, আমিও খাইতাম, ওরাও খাইতো। এরকম করে সময়গুলো কাটতেছে। তো বাইরে যেদিন কাজ পাই বাইরে কাজ করি এবং ভিতরে কাজ পাইলে ভিতরে কাজ করি। আমাদের এলাকাটা একটু প্রত্যন্ত এলাকা ছিল, মানে এখানে স্কুল কলেজ খুব বেশি একটা ছিল না। তো ওই সময় মাইশা একটা স্কুলে পড়াশোনা করতো, যেটা আমাদের এলাকা থেকে মোটামুটি অনেকটাই দূরে। তো যাওয়ার সময় অনেক ছেলেরা ডিস্টার্ব করতো। আর দেখা যায় মাইশার ওই স্কুল শেষে কোচিং থাকতো, মানে প্রাইভেট থাকতো আর কি। ওইটা পরে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিত। তো মাইশার আম্মা আমাকে বলে, মানে জামেলা খালা আমাকে বলে যে হাসিব তুই প্রত্যেকদিন আসরের আজান দিলে মাইশার স্কুলে চলে যাবি এবং মাইশার স্কুলে গিয়ে মাইশার যদি মাগরিবের আজান দিয়ে পড়তে পড়তে তাতে মাইশাকে স্কুল থেকে নিয়ে আসবি। ওই যে স্কুলের শিক্ষকরা মানে ক্লাস শেষে যে কোচিং করায় বা প্রাইভেট পড়ায় এরকম আর কি। তা আমি তখন কী করতাম, প্রত্যেকদিন আসরের আজান দিলে যেখানেই কাজ করতাম বা যে জায়গায় কাজ করতাম ওদের রাখতাম যে আসরের সময় আমাকে ছেড়ে দিতে হবে। তা আমি বেশিরভাগই মাঠে ঘাটে কাজ করতাম আর কি, মানে মাঠের কাজ করতাম, জমিনে কাজ করতাম, কৃষি কাজ করতাম। তো যখনই ধরেন আসরের আজান দিত, আসরের আজান দিলে আমি কাজ ছেড়ে হাত মুখ ধুয়ে আমি সোজা মাইশার স্কুলে চলে যেতাম এবং মাইশাকে নিয়ে স্কুল থেকে আমি আসতাম। প্রত্যেক দিন এরকম করে আমার রুটিনগুলো কাটতে থাকে। এমন করতে করতে মাইশা মোটামুটি অনেক বড় হয়ে যায়, আমিও তখন মোটামুটি অনেক বড়। তো হওয়ার পরে ওই সময় শীতকাল থাকে। তো শীতকালে আমরা লুডো খেলতে খুব পছন্দ করতাম। আমিও লুডো খেলি, মাইশাও লুডো খেলে। মানে লুডো খেলে আমাদের খুব বেশি জমতো। আমার মাও খেলতো, আবার ঝামেলা খেলাও খেলতো। মাঝে মাঝে আমি আর আমার মা, মাইশার মা আর মাইশা এক পক্ষে আর আমি আমার মা আরেক পক্ষে, ওরকম করে আমরা লুডো খেলতাম। মানে প্রতিদিনই প্রায় এরকম লুডোর একটা গেম হতো। তো লুডোর গেমে কেউ হারতো, কেউ জিততো। তো এই বিষয় নিয়ে পরে আবার আলোচনা হইতো। মানে সারাটা দিন মিলে এটাই আলোচনা হইতো যে আমার গুটিটা এভাবে না কাটছে, আমার গুটিটা ওভাবে কাটছে, এই গুটিটা এভাবে কাটতে না পারতো, ওইটা ওভাবে কাটতে না পারতো। জাস্ট এইসব বিষয় নিয়ে ধরেন সারাটা দিন গল্প গুজব হতো, কথাবার্তা হতো। এরকম করেই সারাটা দিন কাটতে থাকতো। আলহামদুলিল্লাহ সময়গুলো এভাবে কাটতেছে, ভীষণ ভালো কাটতেছে। সুখে দুঃখে মাইশার ফ্যামিলির সাথে আমার মা খুব ভালোভাবে মিশে আছে। আমিও তেমন করে সময়গুলো কাটাচ্ছিলাম। তখন সবেমাত্র মাইশা ক্লাস 9-এ পড়ে। তো ক্লাস 9-এ পড়া অবস্থায় একদিন মাইশার আম্মু খুব অসুস্থ। তো আমার আম্মা মাইশার আম্মাকে সেবা যত্ন করতেছে, জ্বর উঠছে, উনি ঘরে আছে। তা আমি আর মাইশা তখন লুডো খেলতেছি। লুডো খেলার সময় মাইশা এবার আমাকে হঠাৎ করে বলতেছে যে হাসিব ভাই আজকে লুডো খেলবো, তবে একটা শর্ত আছে। আমি তখন বললাম শর্ত? কিসের শর্ত? বলো শর্ত হচ্ছে এইটা যে আজকে বাজি ধরে লুডো খেলবো এবং আমি যদি লুডো খেলায় জিতে যাই তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাইবো এবং যেটা চাইবো এটা আপনার আমাকে দিতে হবে। মানে আমি যেটা চাইবো আমাকে দিতে হবে। যদি আপনি এই শর্তে রাজি হন তাহলে লুডো খেলবো, নাহলে লুডো খেলবো না। তো না আমি বললাম যে তুই কী চাইবি? দেখ আমার কাছে তো খুব, আমি ওটা তুই করেই বলতাম, যেটা ছোটো ছিল তুই করেই বলতাম, আমার বয়সে ছোটো। তাহলে আমি বলতাম যে আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, আমি তো জানিস গরিব মানুষ, আমার মা তোদের বাড়িতে কাজ করে না, আমি মানুষের জমি নিয়ে কাজ করি, 100 টাকা 200 টাকা হাজিরা পাই। তুই যদি আমার কাছে অনেক টাকা চাই, বস কয় টাকা না অন্য কিছু চাইবো। তাই বলে তুই যদি বলো যে আমি তোর ভালো রেস্টুরেন্টে খাওয়াইতাম, তো খাওয়াইতে পারবো না। ও আমাকে বলে এমন কিছু চাইবো যেটা তোমার সাধ্যের মধ্যে আছে, তুমি দিতে পারবা, এমন কিছু চাইবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা এরকম যদি কিছু চাস তাহলে তোর দিব, চল লুডো খেলি। তাই দুজনে মিলে তখন লুডো খেলতেছি। লুডো খেলা শেষ হওয়ার পরে মানে আমি হেরে গেলাম। মানে দুজনেরই কানার ঘরে ছিল আর কি, একের ঘরে ছিল। ওর আগে এক উঠে গেল, আমার উঠলো না। দেন আমি তখন ফেল করলাম, ও পাস করলাম। দেন ও তখন বলতেছে যে তাইলে এবার আমার চাওয়া দিতে হবে। ঠিক আছে তুই কী চাইবি, চা তোর দিমু।
তো ও বলে 2 দিন পরে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান শেষ করে আসার সময় তোমারে বলবো। তাই আমি বললাম যে অনুষ্ঠান তুই প্রাইভেট পড়বি না? বলে প্রাইভেট পড়ার পর অনুষ্ঠান হবে রাত 9টার দিকে, আমি আসবো বাড়িতে, তুমি আমার আনতে যাবো, আমি আমারে বলে যাবো। তো ওদের স্কুলে মনে হয় ওর কোন বান্ধবের বার্থডে আর কি, তো ওরা ওই বার্থডেটা সেলিব্রেট করবে স্কুলের ক্লাসের মানে ক্লাসরুমের ভিতরে, এটা করবে কোচিং শেষে। তা আমার বলতেছে যে আমি আম্মুরে বলে দিব, সমস্যা নেই। যে ঠিকই 2 দিন পরে ওর আম্মু তখন আমাকে বলতেছে যে মাইশা তো আজকে হচ্ছে আর 8টা-9টা বাজবে, তুই মাগরিবের পরে যাইস, আমাকে এটা বল। ঠিক আছে। আমার কিন্তু আমার এটা মনে নাই, ওই যে লুডো খেলছিলাম, লুডো খেলার পরে মাইশা আমার কাছে কিছু একটা চাইবে এটা বলছিল, এটা কিন্তু আমার মনে নাই। তো মনে না থাকার পরে আমি তখন গেলাম ওরে আনার জন্য স্কুলে। যাওয়ার পরে ওই 9টার দিকে ওর মানে মোটামুটি অনুষ্ঠান শেষ হলো, আর জন্মদিনের কেকটা কাটলো, কেটে সব অনুষ্ঠান শেষ হলো 9টার দিকে, আমি ওকে নিয়ে বাড়ি আসবো। কিন্তু তখন গুটগুটে অন্ধকার, আমি টর্চলাইট দিয়ে যাচ্ছিলাম, এমন সময় যেতে যেতে আমাদের এদিকে আবার একটা মানে কাশফুলের বাগান আছে, মানে কাশফুল হয় এখানে প্রচুর, মানে কেউ লাগায় না এটা জমিনের পাশে। তা আমরা বললাম আমি একটু কাশফুলে ঘুরবো। আমি বললাম এত রাতের বেলায় কাশফুলের দিকে যাওয়া কি ঠিক হবে? এটা যদি কেউ দেখে তাহলে তো অনেক সন্দেহ করবে, মাইন্ড করবে, তা কাশফুলের দিকে যাওয়া এখনটা ঠিক হবে না। আমরা বললেন আমি যাবো, তুমি আমার একটু কাশফুলের দিকে ঘুরতে নিয়ে যাও। মানে খুব জোরাজোরি করতেছে। তো জোরাজোরি করার এক পর্যায়ে আমি বললাম ঠিক আছে, তুই যদি এরকম করে জোরাজোরি করিস তাহলে চল তোরা কাশফুল এখান থেকে ঘুরে আনি। পরে আমি আরও কাশফুলের ওইদিকে গেলাম। তো কাশফুলের বাগানে আমি ঘুরতেছি, ও ঘুরতেছে। এমন করতে ঘুরতে হঠাৎ করে বলতেছে যে হাসিব ভাইয়া মনে আছে আমি আপনাকে একটা কথা বলছিলাম ওই লুডো খেলার সময়, আমি জিতে গেলে আমাকে একটা জিনিস দিতে হবে, আজকে আপনার আমাকে এটা দিতে হবে। আমি তখন বললাম যে মানে এটা কি দিতে হবে তুই আমার কাছে বল। তো আমাকে বলে আমার ঠোঁটে একটা চুমু দিতে হবে। মানে আমি এটা শোনার পর তো খুব লজ্জা পেয়ে গেছি আসলে, মানে ওরা তো ওরা আমি মানে খুব ছোটোই দেখি বা ওরকম কোনো কিছু আমার মাঝে জাগে না। আমি তখন বললাম মাইশা এটা কী ধরনের কথা, এটা কি ঠিক নাকি? ও আমাকে বলে দিতে হবে, এবং দুজনের মাঝে লুডো খেলা হয়েছে, আমি জিতছি, আমি বলছি আমি যেটা চাইবো এটা আমাকে দেওয়া লাগবে, তা এটা আমাকে এখন দিতে হবে। আমি তো তখন উঠতি বয়স, আমার বয়স তখন প্রায় 17-18 কাছাকাছি, মোটামুটি একেবারে টাগড়া জওয়ান, এবং ওর বয়সও মানে খুব যে কম তাও না, ক্লাস 8-9-এ পরে তাও বুঝতে পারি যে অনেক বয়স। আমি তখন বললাম এটা কী ধরনের কথা, আমার তো এই কথাটা মানে কেমন জানি লাগতেছে। আমাকে বলে যে না এটা আপনি লুডো খেলায় হারছেন, আপনি দেওয়া লাগবে, আপনি যদি এটা না দেন তাহলে কিন্তু আমি খুব রাগ করবো, আমি আর কখনো মানে আপনার সাথে লুডো খেলবো না, আপনার সাথে কথা বলবো না। আপনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আল্লাহ নারাজ হয় এবং আপনি মানে খুব কষ্ট হবে, আপনার আল্লাহ আপনার বিচার করবো, এরকম করে। তা আমি তখন হাসতেছি, আমি বললাম যে তোরা আমি বিয়ে করি নাই, বিয়ে করা ছাড়া তোর টুটে চুমু দিব, তাহলে এটা তো এমনি আমি আল্লাহর গজবে পড়বো। আমার বলে আপনি ওয়াদা রাখবেন, আপনি ওয়াদা রাখতে হবে। আমি আপনাকে তখন বলছিলাম না যে আমি যেটা চাইবো এটা সাধ্যের মধ্যেই চাইবো, এবং আপনার সাধ্যে এটা আছে, আপনার সাধ্যে যেটা আছে এটাই চাইবো, তো আপনার সাধ্যের মধ্যে এটা আছে, আমাকে একটা চুমু দেন, না দিলে কিন্তু আমি হচ্ছে এটা করবো। আমি তখন বললাম যে ঠিক আছে আমি গালে দিব, বলে গালে না আমাকে ঠুটিয়ে দেওয়া লাগবে। এই নিয়ে মনে করেন তার সাথে আমার খুব তর্কাতর্কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। একবার যে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে দিতে হবে না, আপনি আমাকে দেওয়া লাগবে না, আমি এখান থেকে যাবো না, যত রাত হোক আমি এখান থেকে যাবো না, আমি এখানে থাকবো, আপনি আমাকে টানাটানি করে নিয়ে যাবেন তো আমি টানাটানি করে যাবো না। আমি চিন্তা করলাম কি করা যায়, এখন তো খুব বিপদে পড়ে গেলাম। আমি টান ধরে টানতেছি, মাইশা চলো এরকম পাগলামি করো না, আসো। হাত ধরে টানতেছি না, ও যাচ্ছে না, খুব টানাটানি করতেছি, যাচ্ছে না। এক পর্যায়ে আমি ওর সাথে ধস্তাধস্তি করতে শুরু করি, এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে মানে বুঝতেই পারেন যে আমি ইয়াং বয়সী একটা ছেলে এবং ও মোটামুটি যথেষ্ট ইয়াং, এবং ওই ধস্তাধস্তির এক পর্যায়ে ও তখন আমার সাথে এমন কিছু করে ফেলার চেষ্টা করে যেটা আসলে বলতে পারবো না, এবং এক পর্যায়ে ওর চেষ্টার কাছে আমি তখন পরাজিত হয়ে যাই, আমিও তখন নরম হয়ে যাই, এবং নরম হয়ে যাওয়ার এক পর্যায়ে ওর সাথে আমার ওই কাশবনের ভিতরেই এই ধরনের একটা অনৈতিক কাজ হয়ে যায়। এবং এটা হয়ে যাওয়ার পরে আমি তখন ভীষণভাবে লজ্জা পেয়ে যাই যে এটা আল্লাহ এটা কীভাবে হলো, এবং আমি তো এটা এভাবে হোক এটা কখনোই চাই না, আমি এটা কখনোই, এটা আমার কাম্য ছিল না, এটা কীভাবে হলো। এবং যদি কোনো মতে হচ্ছে ওর মা যদি এটা জানতে পারে, মাইশার আম্মু যদি জানতে পারে আমি এই ধরনের কাজ করছি, তাহলে তুমি আমাকে জীবিত মেরে ফেলবে। এটা হওয়ার পরে মায়ের তখন অনেক দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, হাঁটতে পারে না। তো অনেক কষ্ট করে আমি ওর বাড়ি পর্যন্ত নিয়ে যাই। নিয়ে গেলে পরে ও এরপরের দিন খুব ইজিতে আমার সামনে চলে আসে, আমার সাথে কথা বলে খুব নর্মালি, কিন্তু আমি লজ্জা ওর সামনে যাইতে পারি না, মানে আমার খুব লজ্জা লাগে যে আল্লাহ এটা কী হইলো, মানে লজ্জা ওর মুখের দিকে তাকাইতে পারি না। কিন্তু ও তখন একদম ফ্রিলি আমার সামনে আসে এবং ফ্রিলি আমার সাথে কথা বলে, মানে খুবই ফ্রিডমভাবে। যাই হোক এরকম করে কথা বলতে বলতে একটা সময় দেখলাম যে না মোটামুটি সব কিছু মানে মানে একদম ইয়ের মতো হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল আগের মতো। তখনও করে কি মাঝে মাঝে, যেহেতু আমি ওদের বাড়িতে থাকতাম, ও মাঝে মাঝে কী করতো আমাকে বলতো আপনি আমাদের বাড়িতে থাকেন, ভয় লাগে, রাত্রে জিন আসে, ভূত আসে, এই কথা বলে ও কিন্তু ওর আম্মুর সাথেই ঘুমাইতো। আর ওর আম্মু একটু মোটা ছিল, মানে স্বাস্থ্য অনেক বেশি ছিল, তো উনি রাতের বেলা প্রচুর নাক ডেকে ঘুমাইতো, ঘুমাইলে আর ওনার খবর থাকতো না। তো মাইশা বলতো রাতের বেলায় কে জানি আসে, আমাদের ঘরের দরজায় ঢিল মারে, তারপরে হচ্ছে ঢাকে, এটা ওইটা ওর মাকে বলে ভয় দেখাইতো। মানে এগুলো মিথ্যা কথা আমি জানি, কিন্তু ওর মাকে বলতো।
যে রাতে জিন আসে, ভূতেরা আসে, এসে ঘরের দরজা নক করে, আমাদেরকে ডাকে। ওরা আম্মুর এগুলো বলতো, তা ওরা মতো ভয় মানে খুব ভয় পাইতো। তো বলে আচ্ছা ঠিক আছে তাইলে মানে বলতো যে আমার আম্মুকে থাকার জন্য। তো আমার আম্মু আবার থাকবে না, এরকম আর কি। আমার আম্মু আবার কেউ নাক ডাকলে আমার আম্মু ঘুমাইতে পারে না, এই জন্য আমার আম্মু থাকবে না। তো বলতেছে যে একটা কাজ করে হাসিব বাইরে রেখে দাও, ওরা আমারও বলে। তো বলার পর ওরা আমার বলে যে হাসিব তুই থাকিস তো, মাইশা নাকি ভয় লাগে। তো এই কারণে পাশের রুমে ওদের ঘরে থাকতাম। তো ওদের ঘরটা ওই সময় অত পাকা ছিল না, মানে টিনের ঘরে ছিল, নিচে পাকা ছিল, উপরটা টিন দিয়ে করা ছিল। তাই আমি তখন এই ঘরে ঘুমাইতাম। মাইশা তখন করতে গিয়ে ওর মা ঘুমিয়ে গেলে আমার রুমে চলে আসতো, এসে আমার সাথে কন্টিনিউসলি ওর এই ধরনের কাজগুলো হতো। মানে শারীরিক সম্পর্কটা আমার অলওয়েজ ওর সাথে হইতো। এবং একটা পর্যায়ে এরকম করতে করতে ও বেবি পর্যন্ত কনসেপ্ট করে ফেলে, মানে পেটে বেবি চলে আসে। এবং বেবি আসার পরে আমি নিজে ওর জন্য ওষুধ নিয়ে আসি, ওষুধের নাম লিখে দিই। এগুলো কোত্থেকে ও জানে আমি জানি না, আমাকে ওষুধের নাম লিখে দেয়, আমি তখন ওষুধ নিয়ে আসি, ওষুধ খাওয়াই ওরা। এরকম করে আমাদের মাঝে প্রায় 2 বছরের মতো শারীরিক সম্পর্ক প্লাস প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাচ্ছিল। ও আমাকে খুব ভালোবাসে এবং আমি ওকে খুব ভালোবাসি। দুজন দুজনের মাঝে মধুর এক সম্পর্ক হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে সামনের দিকে দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। মাইশা আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও তার ছাড়া কিছু বুঝি না। শুধু যে শারীরিক সম্পর্ক হচ্ছে তাই কিন্তু নয়, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, মানে একজন আরেকজনের আত্মার আত্মীয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মাইশা তখন এসএসসি পরীক্ষা দেয়। এবং এসএসসি পরীক্ষা আউট হওয়ার পরে, এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগে 3 মাস সময় থাকে। ওই সময়টাতে মাইশা তখন প্রচুর পরিমাণের বাড়ির মধ্যে দুষ্টমি করতো। ওর মার সামনে আমার জড়াই ধরতো এবং ওর মার সামনে আমার শরীরের বিভিন্ন অঙ্গে হাত দিয়ে ফেলতো। এই জিনিসগুলো ওর মা মানে যেমনই হোক, কিন্তু ওর মা বিষয়গুলোতে খুব সন্দেহ করে, মানে মাইন্ড করে যে এটা ও কেন করতেছে। এরকম করে মাইশার মা তখন কি করে, মালেক হাজির সাথে বিষয়টা আলোচনা করেছে। দেখো তোমার মেয়ে তো এরকম এরকম করতেছে, এখন এটা কি করা যায়, এই ঘটনা মালেক হাজিকে বলার পরে মালেক হাজি তখন বিষয়টা শুনে খুব রাগ করে, মানে ওনার উপরে, ওনার ওয়াইফের উপরে, যে কেন হাসিবকে আমাদের বাড়িতে জায়গা দেওয়া হলো, ও কেন আমাদের বাড়িতে আসছে, আমার বাড়িতে যুবতী মেয়ে আছে, ও আসে কেন। এই নিয়ে তখন ধরেন মানে ওরা হাজব্যান্ড ওয়াইফের মাঝে ঝামেলা হওয়ার পরে মাইশার আম্মু তখন আমাকে হঠাৎ করে বলতেছে যে হাসিব এই তুমি আর আমাদের বাড়িতে আইসো না, তোমার আম্মু আসুক, তুমি আর আইসো না। হঠাৎ করে আমাকে এই কথা বলে দেয়। এবং এটা বলে দেওয়ার পরে আমি তখন বুঝতে পারি যে এটা কেন বলে। যদি আমি মাইশাকে বারবার বললাম যে মাইশা তুমি এরকমটা করো না, এভাবে আমার শরীরে হাত দিও না, তোমার আম্মু কিন্তু বিষয়টা অনেক সন্দেহ করে, মাইন্ড করে, তুমি এগুলো করো না। বাট ও আমার কথা শুনলো না, এবং আমার কথা না শোনার কারণেই সর্বোপরি এরকম একটা সমস্যা দেখা দিল। ওরা আমাকে বলতেছে তুমি আর আমাদের বাড়িতে আইসো না, এবং মাইশার আব্বু এটা ভালোভাবে দেখতেছো না, তুমি আইসো না। এটা বলার পর আমার আম্মু তখন বলে যে তুই আর যাইস না আমাদের বাড়িতে। আমি তখন যাই না, আমি যখন দূরে থাকি, মাইশা যখন দূরে থাকে। আমার কাছে মোবাইল ফোন নেই, মাইশার কাছে কিন্তু মোবাইল ফোন নেই। যদিও ওই সময় ফোনের জামানা আছে, হাতে হাতে মানুষের মোবাইল ফোন আছে, সবার কাছে মোবাইল ফোন আছে, আমার কাছে নেই। মাইশাদের ঘরে আবার ফোন আছে, তা আমার কাছে কিন্তু মোবাইল ফোন নেই। তাহলে আমি এইরকম করে ঘুরতেছি। কয়েকদিন পরে মাইশা হঠাৎ করে একদিন আমাদের বাড়ি চলে আসছে। ওই সময় আমার আম্মা কিন্তু মাইশাদের বাড়িতে কাজ করতেছে। দুপুরবেলা আমি কাজে যাইনি, আইসা আমাকে একটা মোবাইল ফোন দিল, বলে ফোনটা তুমি রাখো, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। আমি তখন বললাম তুমি মোবাইল ফোন পাইছো কই? ও বলে এটার মধ্যে একটা সিম কার্ডও ঢুকানো আছে, আমি রাতে ফোন দিব। এই বলো তখন চলে যায়। এটা কিন্তু তার সাথে আমার প্রায় সপ্তাহখানেক পরে দেখা হলো, 1 সপ্তাহ কিন্তু কোনো দেখা নেই। তো ওই দিন রাতে ও তখন আমার কল দিল। ওরা আমার মা তখন ওদের বাড়িতেই আছে, মানে ওরা আম্মা একটু অসুস্থ, এই জন্য আমার মা থাকতেছে কষ্ট করেও। ওরা আমার যদিও নাক ডাকে, তারপর আমার মা কষ্ট করে থাকে, যেহেতু ওদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে পারিবারিক। রাতে মাসে আমাকে কল দিয়ে বলতেছে আমাদের বাড়ির পিছনে আসো। আমি বললাম এটা কীভাবে সম্ভব, এটা তো কখনোই সম্ভব না। ও আমাকে বলে আমি তোমার 2টা পায়ে ধরে তুমি আসো, না কিন্তু আমি বিষ খাবো, ফাঁসি দেবো। এই বলার পরে আমি তখন কী করি, যাই ওদের ঘরের পিছনে যাই। গেলে মাইশা তখন ঘর থেকে বেরিয়ে আসে, ফোনের মাধ্যমে আমাকে ডাকে আর কি। ঘর থেকে বেরিয়ে এসে এই আইসে ও আমাকে আমার সাথে এগুলো শুরু করে। দস্তাদস্তির এক পর্যায়েও আমার সাথে শারীরিক সম্পর্ক আবারও। এবং এই বিষয়টা তখন আমার আম্মা বুঝে যায়, যেহেতু ঘরের পিছনেই শব্দ তো কিছুটা হচ্ছে। আমার আম্মা তখন বুঝে যায়। আম্মা একদম আমাদেরকে দুজনকেই দিয়ে একদম হাতে নাতে ধরে, খুব খালি গায়ে অবস্থায় ধরে। ধরার পরে আম্মু তখন এখানে জুতা দিয়ে আমাকে মারতে শুরু করে, ঠাস ঠাস করে আম্মু আমাকে মারতেছে। এবং মারার এক পর্যায়ে যেহেতু একটু এখানে চিল্লাফিল্লা হচ্ছে, মাইশার আম্মার ঘুম ভেঙে যায়। তিনি তো অসুস্থ ছিল, এমনিতে একটু পাতলা ঘুম, তারপর ওনার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি তখন দৌড় দিয়ে উঠে পিছনে যায়, দেখে এরকম আমারও গায়ে কোনো কাপড় চোপড় নাই তেমন, মাইশা একটা চাদর জড়ায় রাখছে। ওই অবস্থার ভিতরে উনি এটা দেখতে পায় এবং আমার আম্মা আমারে মারতেছে। উনি গিয়ে আমার আম্মার ধরে ওরা মারিস না, এখানে চিল্লাচিল্লি করিস না, মানুষ জড়ো হইলে আমাদের মান সম্মান থাকবে না, ওরে বিদায় কর, তোর ছেলেরা বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি তখন কাপড় চোপড়গুলো হাতে নিয়ে দৌড় দিয়ে এখান থেকে চলে আসছি। এবং আমার আম্মা এবং মাইশার আম্মু আর মাইশা তখন ঘরে গেছে। ঘরে যাবার পরে আবার মাইশের সাথে আমার আর যোগাযোগ নেই। পরের দিন আম্মু তখন আসছে, আইসা আমার খুব গালাগালি করতেছে, প্রচুর গালাগালি। তোরে আমি ভালো মনে করছিলাম, তোরে আমি নিজের মানে তুই ভালো ছেলে, তুই তো তোর বাপের মতো,
তোর বাপের যেরকম ক্যারেক্টার সমস্যা ছিল, চরিত্রের সমস্যা আছে, এবং তোর চরিত্রের সমস্যা আছে, তুইও বাজে চরিত্রের একটা ছিলি। আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, তোর কারণে বিয়েও বসি নাই। মানে যত পরিমাণের মা আমাকে গাল মন্দ যা যা পারতেছে মা আমাকে করতেছে, প্রচুর গালাগালি করে। মায়ের কাছ থেকে এসব গালাগালি শোনার পরে আমার তখন ঠিকই মনে হলো যে আসলে আমার আব্বার ক্যারেক্টার তো ভালো ছিল না। আমার আব্বা যেখানে যেত সেখানে বিয়ে করতো, বিভিন্ন নারীদের নিয়ে থাকতো। তখন আমার ক্যারেক্টার তো একই অবস্থা, আমার চরিত্র তো ঠিক একই অবস্থা হলো। তো ঠিক আছে, আমার আম্মু যেটা বলতেছে আমার আম্মুর কথাই ঠিক। আমি আর এই ধরনের বাজে কাজ বা খারাপ কাজের সাথে জড়াবো না। আমি আর মাইশের সাথে কথাবার্তা বলবো না। এটা পরিকল্পনা করে আমি এবার আমার মাইশের সাথে কোনো কথা বলি না। ও দীর্ঘ প্রায় 5-7 দিনের মতো কেটে যায়, ওর সাথে আমার কোনো যোগাযোগ না। আমাকে ফোন করে, আমি তখন মোবাইলটাও ঘরে বন্ধ করে রেখে দিই। 5-7 দিন পরে আমি একদিন মাঠে কাজ করতেছি আরও 8-10 জন লোকের সাথে, জমিনের মধ্যে ওই যে আপনার এই ধান ক্ষেত পরিষ্কার করতেছে আর কি, ধান গাছের। তো ওই অবস্থার ভিতরে মাইশা তখন দুপুরে ওইখানে গিয়ে ওঠে, ওইটা আমাকে ডাকতেছে যে হাসিব ভাই উঠে আসেন। তো সবাই আমার বলে, এই বেটা তোর তো হচ্ছে মালিক হাজির মেয়ে ডাকতেছে, উঠে যা। আমি বললাম যে না আমি যাবো না। সবাই বলে, আরে বেটা উঠ, সিলেটি মানে চট্টগ্রামের বাসায় সবাই খারাপ করে আমাকে বলছে তুই উঠ, এরকম করে বলে। বলার পর আমি তখন উঠে গেছি, যে কী হয়েছে, তুমি এখানে কেন আসছো? আমার বলতেছে তুমি আমার সাথে এরকম করতেছো কেন, তোমার মোবাইল বন্ধ কেন? আমি বললাম মোবাইল আমি চালাবো না, মোবাইল আমার দরকার নেই, এই জন্য মোবাইল বন্ধ করে রাখছি। আমাকে বলে, আমি তো তোমাকে মোবাইল বন্ধ করে রাখার জন্য দিছিলাম, তুমি মোবাইল ফোনটা বন্ধ করে রাখলা কেন? আমি বললাম, দেখো মাইশা, তুমি আমার সাথে এরকমটা করো না। আমার মা তোমাদের বাড়িতে কাজ করে, আমি ছোটোবেলা থেকে তোমাদের বাড়ির নুন খেয়ে বড় হয়েছি, তো আমি তোমাদের সাথে বেইমানি করতে পারবো না। ও আমাকে বলে, বেইমানি? কিসের বেইমানি করতেছো? আমি বললাম, বেইমানি তো আমি তোমার সাথে এই ধরনের কাজ করতেছি, এগুলো কি ঠিক নাকি? তখন আমাকে বলতেছে, ব্যাটিকের কি পাইলে এখানে, ব্যাটিকের কি আছে, আমরা তো দুজনকে ভালোবাসি। আমি বললাম, যাই হোক, ভালো তুমি আমাকে বাসতেই পারো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার পারিবারিক অবস্থা তো তুমিই জানো, আমাদের নিজেদের থাকার কোনো জায়গাও নেই, আমরা এখন স্কুলের ফিল্ডেই থাকি, তো এবার কীভাবে সম্ভব? ও আমাকে বলতেছে, দেখো তোমার পরিবারে কি আছে না আছে, তুমি কি করো না করো, ভালোবাসা এসব দেখে না, ভালোবাসা অন্ধ। আমি তোমাকে বিশ্বাস করি এবং অন্ধের মতো ভালোবাসি, সুতরাং তুমি প্লিজ কোনো কথা বইলো না, আমি উল্টাপাল্টা কোনো কিছু তোমার মুখ থেকে শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে প্লিজ আর এইসব বিষয় নিয়ে কোনো কথা বইলো না। তুমি আমাদের বাড়িতে আসবা, আমি ফোন দিলে ফোন রিস করবা, তুমি মোবাইল ফোনটা খুলবা। আমি বললাম, দেখো মাইশা, এগুলো আমি পারবো না। আমাকে বলো, আমি কিন্তু তাইলে আত্মহত্যা করে ফেলবো, আমি তো ফাঁসি দেবো, আমি কিন্তু এই করবো সে করবো, মোটামুটি অনেকটাই ওইভাবে করে কথা বলতেছে। তারপরও আমি আর ওরে গুরুত্ব দিলাম না, যে না, ও আমাকে যাই বলুক, আমার মা আমাকে যেটা বলছে সেটাই কথা। আমি ওদের বাড়িতে নুন খাইছি, ওদের কাছে বড় হয়েছি, তাহলে আমি ওদের সাথে বেমানি করতাম। আমি আবার মোবাইল ফোন খুলি না খোলার পরে ওভাবে মাইশাকে দেখলে আমি অ্যাভয়েড করে, আমাকে কোথাও ডাকলে আমি দূরে চলে যাই, ওর সামনে আসি না, ওর সাথে খুব বেশি একটা কথা বলতে চাই না। এইভাবে আরও প্রায় সপ্তাহখানিকের মতো কাটে যায়। সপ্তাহখানিক কাটার পরে একদিন আমার মা আমাকে বলতেছে, যে মাইশার মা তোরে কেন জানি যাইতে বলছে ওদের বাড়িতে। আমি বললাম, কেন, উনি আমাকে যাইতে বলছে কেন? আমার মা বলে, আমি তো জানি না, তোরে কেন জানি যাইতে কইছে। আমি বললাম, ঠিক আছে। এবার আমি গেলাম, যাওয়ার পরে চাচির সাথে বসলাম। উনি আমারে বলে, আচ্ছা, আমারে বলে, হাসিব তুই কি মাইশারে পছন্দ করস? এমনি বলে। আমি বললাম, চাচি পছন্দ করি কিনা জানি না, কিন্তু ও তো আমারে পছন্দ করে, এবং ও তো এরকম পাগলামি করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে আমারে ডাকে, আমার জন্য বলে তুই একটু ঘরে যা তো দেখ তো মাইশা কেমন আছে। আমি তখন ঘরে যা দেখি পুরো হাতটা ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করে রাখছে। আমি যেন হাত ধরে বলছি, কি হয়েছে? আমাকে বলে, তুই এখানে আসছিস কেন, তুই করে বলতেছে, এখান থেকে যা, তোর সাথে আমার কোনো কথা নাই, ছোটো লোক গালাগালি করতেছে। আমি তখন বললাম, তো তোমার হাতে কি হয়েছে? ও বলে, আমি হাত কেটে ফেলছি। কেন? ও বলে, আমি পরে হাত কাটছি। মাইশার মা তখন পিছন থেকে এসে বলতেছে, মিথ্যা বলতেছিস কেন, পরে হাত কাটছিস, মিথ্যাবাদী কোথাকার, তুই যে ওর জন্য হাত কাটিস বলস না কেন? আমার মা ও তখন বলতেছে, মাইশা বলতেছে, আমি ওরে বলে লাভ কি, ওকে আমারে বুঝে, আমি ওরে রাস্তাঘাটে ডাকি, ওরে ফোন করি, ও আমার কোনো মূল্যায়ন করে? তারপর আমি বলি, চাচি দেখেন, ও যে এই কথাগুলো বলে, এই কথাগুলো কি ঠিক, আপনি আমারে বলেন। তারপর ওর মা একটু নরম হয়, ওর মা নরম হয়ে আমারে বলতেছে, যে কি করবো বাবা বলো, এখন আমি তো আমার একটা মাত্র মেয়ে, আমার তার কোনো ছেলে নাই, আর কোনো মেয়েও নাই, একমাত্র মেয়ে, আমি তার কোলে পিঠে করে বড় করছি, আদর করছি। এখন এই মেয়ে যদি নিজের হাত কেটে ফেলে, হাত কেটে রক্ত দেখায় আমারে, এটা কি আর সহ্য করা যায়? এখন আমি কি করব? আমি মানলেও তো এটা তো মাইশার বাবা কোনোদিনও মানবে না। আমি তো মাইশার বাবারে মানাইতে পারবো না, তিনি তো এটা কোনো অবস্থায় মেনে নিবে না, তিনি তোমার সাথে বিয়ে দেওয়া মানবে না। মাইশার আব্বা হচ্ছে সৌদি আরবে থাকে, এবং সৌদি আরবে তিনি সবজির ব্যবসা করে, ওনার সবজির দোকান আছে, অনেক বড় দোকান। আমি তখন ওনারে বললাম, যে দেখেন, আমিও চাই না যে মাইশার সাথে আমার কিছু একটা হোক, এবং এগুলো হোক। মাইশা তখন লাভ দিতে বলতেছে, তুই চাস না, তুই যদি না চাস তাহলে তোর সাথে আমার অবৈধ সম্পর্ক হলো কেন, তুই আমার সাথে এগুলো করলি কেন?
আমি বললাম, "আমি করিনি, তুমি জোর করে করছো।" ও আমারে বলে, "একটা ছেলে যদি না চায়, একটা মেয়ে কোনোদিনও করতে পারে না। এটা মিথ্যা কথা। তুই করছস, ইচ্ছা করে করছস।" এগুলো খুব জোরে, জোরে বলতেছে। মাইশার আম্মা তখন বলতেছে, "মাইশা তুই চুপ কর। এসব যদি মানুষে শুনে ফেলে আমি সমাজে মুখ দেখাতে পারব না।" মাইশা তখন আরো জোরে, জোরে চিৎকার করে, করে এগুলা বলতেছে। তো বলার পরে মাইশার আম্মু বলতেছে, "মাইশা তুই চুপ কর। আমি তোর আব্বার সাথে আজকে রাতে কথা বলবো এবং তোর বাবার সাথে কথাবার্তা বলার পরে আমি তোর আব্বুর সাথে আলোচনা করে তখন ভেবেচিন্তে দেখবো যে কি করা যায়। আমি তোর আব্বাকে বিষয়টা জানাবো, তুই একটু চুপ কর।" এটা বলার পর মাইশা তখন শুয়ে যায়, আবার খাটে শুয়ে যায়। তারপর ওর আম্মা আমাকে বাইরে ডাইকে আনে। ডাইকে আনে বলতেছে যে, "হাসিব তুই কি বলিস? তুই তো আমাদের বাড়িতে অনেকদিন ধরে আছিস। তুই আমার বাড়িতে অনেক কাজ-টাজও করতিস। তুই আমার নিজের ছেলের মতো। এখন আমি কি করবো? আমি ওর বাবারে জানাইলে ওর বাবা কি বলে না বলে আমি তো খুব টেনশনে আছি যে তোদের কোনো ক্ষতি করে ফেলে।" আমি তখন বললাম যে, "খালা আমাদের কিসের ক্ষতি করবে? আর আমাদের ক্ষতি করলেও বা কি করবে? আমাদের তো কিছুই নেই। আমরা থাকি একটা স্কুলের মাঠে। তো এইখানে আর আমাদের কি বা ক্ষতি করবে? আমার তো কোনো ধন সম্পদও নাই, কিছুই নেই।" পরে বলে, "এরপরেও ওর বাবা তো বেশি সুবিধার মানুষ না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ওর আব্বার সাথে আলোচনা করি, দেখি ওর বাবা কি বলে।" আমি বললাম, "ঠিক আছে।" দেন ওর বাবার সাথে তখন মনে হয় উনি কি জানি আলোচনা করে, ওটা আমি জানি না। রাতের বেলা মাইশারে কল দিয়ে ও বলে, "আমি জানি না আম্মু কি বলছে আব্বুর সাথে।" পরের দিন উনি আমারে কোনো কিছু বলল না, আমারে ফোন দিল না। ওই দিন কেটে গেল, ওই রাতও কেটে গেল। আমি আম্মুরে জিজ্ঞেস করলাম যে, "আম্মু, মাইশার আম্মু কি তোমার কিছু বলছে?" আমার আম্মা বলে, "না, আমার তো কিছু বলে নাই।" এর পরের দিন দুপুরবেলা উনি ডিরেক্টলি আমার বাড়িতে চলে আসছে, মাইশার আম্মা। আমার বাড়িতে চলে আসছে মোমেনের খালা। আইসা বলতেছে, আমার আম্মুরে বলতেছে যে, "তুই সব বস, আমি তোর ছেলের সাথে একটু কথা বলি।" তো আমার আম্মু সব বসার পরে উনি বলতেছে যে, "আমার মেয়ে তো প্রচুর পাগলামি করতেছে। খাওয়া-দাওয়া, ঘুম, পড়াশোনা সবই বন্ধ। নিজে হাত কাটতেছে। আজকে হাত কাটে, কালকে বিষ খাবে, এরপর দিন ফাঁসি দিবে। তো আমি তো আমার মেয়েরে বাঁচাইতে পারবো না। এখন যেমনি পারস তোরা আমার মেয়েটারে বাঁচা।" এই বলে আমার আম্মুর হাতে পায়ে ধরে উনি কান্নাকাটি করতেছে। আমার আম্মু বলতেছে, "আমি আমার ছেলেরে জব করাই দিব, ওরে আমি এই করবো, সেই করবো।" উনি বলে, "তোর ছেলের জব করাই দিলে, মেরে ফেললে তো একই অবস্থা হলো। আমার মেয়ে তো কষ্টই পাবে। আমি চাই এমন কিছু একটা হোক যাতে আমার মেয়েটা কষ্ট না পাক। আমার মেয়েটা তোর ছেলেরে ভালোবাসে, যেন আমার মেয়েটা তোর ছেলেরে পায়। আমি এটাই চাই।" তো আমার আম্মা বলে, "এটা কীভাবে সম্ভব? আপনি কি আর আপনার মেয়েরা আমার ছেলের কাছে বিয়ে দিবেন?" বলে, "হ্যাঁ দিব।" আমি মাইশার আব্বুর সাথে কথা বলছি। মাইশার আব্বু আমারে সবকিছু বুঝিয়ে দিছে এবং কি, কি বলছে আমি এগুলো তোদেরকে বলি, তোরা মা ছেলে মনোযোগ দিয়ে শোন। মাইশার আব্বারে আমি অনেক কান্নাকাটি করছি। ওনার কাছে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে বুঝাইছি। বুঝানোর পরে উনি মানছে। মাইনা বলতেছে যে, "ওদের তো থাকারও কোনো জায়গা নাই এবং থাকি স্কুলের মাঠে। এখন কি আমার মেয়েরে বিয়ে কইরা তারা কি ওই ভাঙা স্কুলের মাঠে আমার মেয়েরে নিয়ে থাকবে? এই পলিথিনের নিচে আমার মেয়েরে নিয়ে সংসার করবে? এটা তো আমি মানতে পারব না। আমার একমাত্র মেয়ে। তো একটা কাজ করছি, যদি আমার মেয়ে এই ছেলেরে পছন্দই করে, ওই ছেলেরে ভালোই বাসে, তাহলে আমি আর কি করবো এখন? আমি প্রবাসে থাকি, বিদেশে থাকি। আমার তো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো মেনে যেহেতু নিবো, ছেলেটারে বল পাসপোর্ট করে আমার পাসপোর্টটা পাঠাইতে। পাসপোর্ট পাঠালে আমি ছেলেটারে সৌদি আরবে নিয়ে আসি। সৌদি আরব আইসা অন্তত বছর ২ যদি ও কাজ কাম করে, তাহলে ওর কাছে কিছু টাকা পয়সা হবে। হইলেও অন্তত একটা জায়গা কিনে একটা ঘর যদি বানাইতে পারে, তাইলে একটা জায়গা কিনা ঘর যদি হয়, তাহলে আমি আমার মেয়েটার ওর কাছে বিয়ে দিব। এই কথা মাইশার আম্মা বলে। এটা শোনার পরে তো মনে হয় আমি আর আমার মা আসমানের চাঁদ পাই, যেটা কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারিনি। বিদেশ যাওয়া তো দূরের কথা, চট্টগ্রাম শহরে গিয়ে কোনো চাকরি করবো, এটাও তো কোনোদিন মাথায় ছিল না। অথচ এই আমার এরকম করে বলতেছে যে, উনি যেটা বলতেছে আর কি, এরকম করে বলছে, আমি তো তখন একদম পুরো খুশি হয়ে গেলাম যে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এবার হয়তো আমার দিকে ফিরে তাকাইছে বা আল্লাহ আমার কথা শুনছে। মা আর আম্মু তখন বলছে, আমরা বলে আলহামদুলিল্লাহ। তো উনি তখন টাকা দিল যে, "নেন টাকা নেন, ওরে পাসপোর্ট করান, হাসিবের পাসপোর্ট করান।" আমার আম্মু বলতেছে, "না, না, না, টাকা লাগবে না, আপনারা ভিসার ব্যবস্থা করেন, পাসপোর্ট আমি করামুনি।" ওই সময় কিন্তু আমার নানা নানিরা মারা যায়। আমার মামা আবার বড় মামা আমাদের সাথে একটু, একটু কথা বলতো, অত বেশি না কথা বলতো। আমার আম্মা তখন বড় মামার কাছে বিষয়টা জানায়। জানানোর পরে বড় মামা তখন বলে, "আলহামদুলিল্লাহ, তাইলে নাও টাকা নাও।" আমার বড় মামাই কিন্তু টাকা দেয়। দিলে পরে আমি তখন বড় মামার টাকা দিয়ে পাসপোর্টের কাজটা কমপ্লিট করে ফেলি। পাসপোর্টটা হয়ে যায়। ওই সময় কিন্তু মাইশাও খুশি, আমিও খুশি, আমরা সবাই খুশি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ এরকমভাবে আমাদের দিকে তাকাবে বা এত সহজে আমাদের সবকিছু হয়ে যাবে, এইটা আমরা মূলত কেউ কল্পনাও করতে পারিনি। স্বপ্নের মধ্যে বিষয়টা ছিল না। যাই হোক, এবার আমি কি করলাম, আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। আমি আমার মতো করে পাসপোর্ট মাইশার আব্বুর জন্য পাঠিয়ে দিলাম। মাইশার আব্বু পাসপোর্ট নিল এবং নিয়ে উনি তখন আমার ভিসার প্রসেস শুরু করলো সৌদি আরবে। আলহামদুলিল্লাহ কয়েক মাসের ভিতরে আমার ভিসাও লেগে গেল। আমি তখন চট্টগ্রাম শহরে গিয়ে পাসপোর্ট মেডিকেল সব কিছু কমপ্লিট করলাম। দেন এবার আমি মাইশার আব্বুর কাছে সৌদি আরবে চলে যাবো, সব কিছু ঠিক। এবং সৌদি আরব থেকে ফিরে এসে মাইশাকে বিয়ে করবো। এটা আমার মামা সহ সাক্ষী আর কয়েকজনের মাঝে কথাবার্তা হলো। দেন আমি তখন সৌদি আরবে চলে গেলাম এবং সৌদি আরবে যাওয়ার পরে এয়ারপোর্টে মাইশার আব্বু আমাকে রিসিভ করলো
মানে মালিক হাজি আমাকে রিসিভ করলো, রিসিভ করে আমাকে ওনার ঘরে নিয়ে গেল। তো আমি সারাটা মানে রাত্রে গেছি, তো আমি সকাল পর্যন্ত ঘুমাইছি। সকালে ঘুম থেকে ওঠার পরে উনি ওনার দোকান আছে, দোকানের পিছনে ওনার বাসা। তো আমি বাসা থেকে বের হয়ে দোকানে গেছি। উনি আমার বলে একটা কাজ করো, ফ্রিজে খাবার টাবার আছে, গরম করে খাই ফেলো। তো আমি দেখুন ফ্রিজের খাবারটা গরম করলাম, গরম করে খাবারটা খাইলাম। খাওয়ার পরে দুপুরবেলা উনি দোকান থেকে আসছে, আইসা আমরা বলতেছে তোমার সাথে রাতে কথা বলবো, কি একটু রান্না বান্না পারো? আমি বলি পারি, তা রান্না বান্না করো। এবার আমি রান্না বান্না করলাম। উনি রাত পর্যন্ত দোকানদারি করলো, কইরা আসছে। উনি সব খাইলো। খাওয়ার পরে উনি আমার বাসার ছাদে নিয়ে গেল। আরবিদের বাড়ি, তো আরবিদের বাড়ির ওই বাসার ছাদগুলোর চারপাশে অনেক বড় বড় মানে ইয়ে থাকে, প্রাচীর উঠানো থাকে আর কি, মানে বাউন্ডারিটা অনেক বড় থাকে, ছাদের বাউন্ডারি। তো বাউন্ডারির মধ্যে হেলান দিয়ে আমিও দাঁড়াইলাম, উনিও দাঁড়াইলো। দাঁড়ানোর পর আমরা বলতেছে যে হাসিফ, তোমার পারিবারিক অবস্থা তো তুমি জানো, তোমার আব্বার চরিত্র বা তোমার আম্মা, আমি সব কিছুই জানি এবং আমি আমাদের এলাকার সম্বন্ধে সবই জানি। তোমার নানা নানিও যে বেশি একটা ভালো মানুষ ছিল তাও না। এখন তোমার মামারা যে আছে তারাও যে মানে ফিস সাহেব তাও না, তারাও কিন্তু মোটামুটি অনেক খারাপ মানুষ। তো যাই হোক, সব কিছুর পরেও আমার মেয়ে যেহেতু তোমার পছন্দ করছে, এখন আমি তো আর তোমার খারাপ বলতে পারি না, এবং আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিতে বাধ্য, যে বাবা হিসেবে আমার তো কিছু করার নেই। তো যাই হোক বাবা, এখন যেহেতু আমার মেয়ে তোমার পছন্দ করছে, আমি আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব। কিন্তু বিয়ে দেওয়ার আগে আমার ছোট্ট একটা শর্ত, যেটা আমি আমার বউকেও বলেছি, এখন তোমাকেও বলি। আমি বললাম জি কাকা বলেন। উনি আমাকে বলতেছে যে অবশ্যই তোমাকে এইখানে মোটামুটি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং টাকা পয়সা কিছু দিয়া তুমি বাড়িতে ঘরদুয়ার উঠাবা, জায়গাটাকে কিনে ঘরদুয়ার উঠাবা, এবং ঘরদুয়ার উঠানোর পরে তুমি নিজের যোগ্যতা আমার মেয়ের বিয়ে করে নিয়ে যাবা, যাতে তোমার এলাকার কেউ বলতে না পারে যে আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার ঘর উঠিয়ে দিছি, তোমার বাড়ি উঠিয়ে দিছি, আমি তোমার প্রতিষ্ঠিত করাই দিছি আমার মেয়ের জন্য। এটা যদি কেউ বলতে না পারে, এবং এটা যদি লোকে বলে, আমিও লোকের কাছে মুখ দেখাতে পারবো না, তুমি এটা করো। তাই আমি বললাম যে কাকা, আমি তো আপনার আন্ডারে আসছি, এখন আপনি যেটা বলেন আমি তো সেটাই করবো, আমি তো আপনার কথার বাইরে যাব না, মানে আপনি বলেন কী করা লাগবে। উনি আমার বলে ঠিক আছে, তাহলে তুমি আমার দোকানে আপাতত কাজ শুরু করো, কারণ আমার দোকানে তো একজন কর্মচারী লাগে, আমি তো একটা কর্মচারীর বেতন দিবই, তো এই কর্মচারীর বেতন আমি তোমারই দিই, তুমি আমার দোকানে কাজ করো, কালকে থেকে দোকানে কাজ লেগে যাও। এবং ওনার যে আমার যে বিষয়টা, এটা ওনার মালিক, মানে ওনার যে মালিক আমার একই মালিক এবং দোকানের বিষয়। যাক আলহামদুলিল্লাহ, পরের দিন আমি তখন কাজে লেগে গেলাম। আমি ওনার দোকানে কাজ করতেছি মনোযোগ দিয়া, এবং 1 মাসের মতো কাজ করে প্রত্যেকদিন মাইশের সাথে কথা হচ্ছে। মাইশা আমাকে বলতেছে কেমন আছো, কী করতেছো, আমার আব্বা তোমার খোঁজ খবর নিচ্ছে কিনা। মানে তোমার আব্বু আমার খোঁজ খবর নিচ্ছে, সব কিছুই ঠিক আছে, আমার সাথে ভালো আছে। তো বলে ঠিক আছে। এবার আমি দোকানে বসার পরে মাইশার আব্বা তখন বিভিন্ন সাইডে কাজ করে, মানে অনেক সাইডে ধরেন অনেক বিল্ডিংয়ের কাজ কন্ট্রাক্ট এনে, কন্ট্রাক্ট নিয়ে লোক দিয়ে করায়, আবার মাটি কাটার কাজ কন্ট্রাক্ট এনে, কন্ট্রাক্টে লোক দিয়ে করায়, মানে উনি বিভিন্ন সাইডে হচ্ছে কাজ নেয়, কাজ নিয়ে লোক দিয়ে কাজ করায়। আমার প্রতি আর উনি আর অতটা ইয়া নাই। আমি দোকান চালাইতেছি সকাল বিকাল মিলা, আমি প্রায় 2 মাসের মতো দোকানে কাজ করি। 2 মাস পরে একদিন আমার আম্মা আমারে বলে, কি রে বাবা, কাজ যে করতেছস, কিছু টাকা পয়সা দিলে বাড়িতে ভালো হইতো না, এটা বলে। তো বলার পরে আমি তখন মাইশার আব্বুরে বলি যে কাকা, যদি আমি মাইশার আম্মারে খালা ডাকতাম, বাট আমি ওনারে কাকা রাখি। তাই আমি বললাম যে কাকা, এই ঘটনা আম্মু তো বলছে কিছু টাকা আম্মুরে দেওয়ার জন্য। উনি তখন বাংলাদেশি টাকা আমার 3,000 টাকা দিছে, মানে বাংলাদেশি টাকা হিসেব করলে 3,000 টাকা রিয়াল আর কি। তা 3,000 টাকা দিল, আমি তখন 3,000 টাকা আমি কেমনে পাঠাবো আমার আম্মুর জন্য। পরে আমি বললাম যে আর একটু বেশি টাকা দেন, 3,000 টাকা বিদেশ থেকে প্রথমবারের মতো টাকা পাঠাবো, 3,000 টাকা কেমনে পাঠাই। ওই তখন আমার বলতেছে, শোনো, তোমার প্রথমত তোমার আনতে আমার কয় লাখ টাকা খরচ গেছে এটার হিসাব আছে, প্রথমে তোমাকে এই টাকা পরিশোধ করতে হবে, এরপরে তোমাকে টাকা জমিয়ে বাড়ি মানে জায়গায় কিনতে হবে বাড়িতে, এবং বাড়ি বানাইতে হবে। তুমি যদি প্রতি মাসে তোমার আম্মার টাকা দাও তাহলে হবে না, তোমার আম্মাকে ডিরেক্টলি আমার সাথে কথা বলাই দাও। পরে আমি মাইশার আম্মুর মোবাইলে কল করি, আমার আম্মুকে দেয়, আমার আম্মু তখন ওনার সাথে কথা বলে। উনি তখন আমার আম্মুকে ডিরেক্টলি বলে, মাইশার আব্বু আমার আম্মাকে বলে যে দেখেন, আপনার ছেলেকে যে স্বপ্ন নিয়ে আমি বিদেশে এনেছিলাম, ওই স্বপ্ন যদি পূরণ করতে হয়, আপনি আপনার ছেলের কাছে 1 টাকাও চাইতে পারবেন না, 1 টাকাও চাইতে পারবেন না। আপনার ছেলে আপনাকে 1 টাকাও দিবে না, আপনাকে 1 টাকাও দিবে না। এখানে ও চাকরি করবে এবং মাস শেষে যে বেতন পাবে, বেতনের টাকা আমি রাখবো ওর, রাখে আমি শুধু ওর হাত খরচের টাকাটাও দিব না, ওই যে হাত খরচ করবো ওই টাকাটাও দিব না। প্রতি মাসে শুধু কাগজে লিখবো ওর কত টাকা হয়েছে। ওর যখন আমি ওর বিদেশ আনতে যে টাকা খরচ গেছে ওই টাকা শেষ হওয়ার পরে তখনও আমি ওকে আর বেতন দিব না, আমি ওর টাকা জমায় রাখবো, এবং জমানো টাকা দিয়া যখন দেখবো যে মোটামুটি কোথাও জায়গা কেনার সামর্থ্য হয়েছে, তখন আমি ওর একসাথে টাকা দিব, তখন জায়গা কিনবে, এবং এরপরে ও আবার কাজ করবে। যখন ওর বাড়ি বানানোর সামর্থ্য হবে, আমি ওর পুনরায় আবার টাকা দিব, ও তখন বাড়ি বানাবে। ওর বেতনের টাকাই কিন্তু আমি ওকে দেবো, আমার থেকে না। সুতরাং ও আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না, এবং আপনি তার কাছে কোনো টাকা পয়সা চাইতেও পারবেন না। আমার আম্মা বলে আলহামদুলিল্লাহ, ওর বাবা বাইসা থাকলে যে কাজটা করতো এই কাজটা তো আপনিই করতেছেন।
ওর বাবার মতো করে আপনি দায়িত্ব নিছেন, তাইলে তো বাইরে আমার আর কিছু করার নাই, আমার কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, আপনি যা বলেন তাই হবে। এবার শুরু করলাম আমি মাইশার আব্বার দোকানে চাকরি করা। সারা দিন রাত মিলে দোকানে কাজ করি এবং রাতের বেলায় গিয়ে রান্নাবান্না করি। রান্নাবান্না করে ঘুমাইতে ঘুমাইতে প্রায় 1টা থেকে 2টা বাজে। 1টা-2টা বাজে ঘুমায়া সকাল 6টা-7টা বাজে আবার ঘুম থেকে উঠে যাই। ওইটা দোকানের জন্য প্রস্তুতি নিই। আর সেই দোকানের পচা মালগুলোকে একটা সাইড করি, ভালো মালগুলোকে মানে উপরের দিকে সাজাই, দোকানটাকে সুন্দর করে পরিচর্যা করি, ময়লাগুলো পরিষ্কার করে 10টার দিকে 9টার দিকে দোকান খুলে দিই। এইভাবে আমার দিন রাত কাটতেছে। আর প্রতিদিনই মাইশের সাথে কথা বলতেছি। আমার কাছে মনে হয় যে মাইশের সাথে কথা বলে আমার সব কষ্টগুলো দূর হয়ে যায়। এর সাথে কথা বললে মুহূর্তে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়, মন পরিষ্কার হয়ে যায়। সর্বদিক থেকে আমার খুব ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। এরকম করে ভাই হাড়ভাঙা পরিশ্রম করি দীর্ঘ প্রায় 5টা বছরের মতো। 5 বছর পর্যন্ত আমি একটাবার, এর মাঝে মাইশার আব্বা কিন্তু 2বার দেশে যায়। এই 5 বছরে উনি দেশে যায়, ওনার দোকান আমি সামলাই। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, মাইশার আব্বু যখন দেশে যায় আমি ওনারা বললাম যে কাকা, দেশে যেহেতু যাইবেন আমার জন্য একটা খাজুরের প্যাকেট, মানে বিদেশি তো খাজুর, মানে বিদেশি খাজুর, আমরা খাজুরের প্যাকেট আমার আম্মার দিয়ে আমার খাইব। উনি আমার বলে, আমার এখান থেকে খাজুরের প্যাকেট একটা আমি তোমার আম্মুরে দিমু, কিন্তু তোমার বেতনের টাকা, তোমার বেতনের টাকা দিয়া তুমি 1 গ্লাস পানি কিনেও কিন্তু খাইবা না। ওই টাকা তুমি জমাইবা, ওই টাকা না জমাইলে তুমি জায়গায় কিনতে পারবা না, বাড়ি করতে পারবা না, এগুলো করো না। প্রয়োজনে আমি আমার এখান থেকে একটা খাজুরের প্যাকেট তোমার আমাকে দিয়ে দিব। এই কথা উনি আমারে বলছে, একদম বাবার মতো করে কথা বলতেছে। আমি যা আলহামদুলিল্লাহ, যাক উনি গেছে। তা আমার আম্মা কিন্তু নিজে মানুষের বাড়িতে কাজ করে, মাইশার আমুর বাড়িতে কাজ করে আমার আম্মা একটা মোবাইল ফোন কিনছে, এটা নিজের টাকা দিয়ে কিনা। ওই মামুর মোবাইল এই কিনা টাকা দিয়ে আমি তখন ফোন করে, আমি কিন্তু বিদেশে গিয়ে কোনো মোবাইল ফোন কিনি নাই। আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমি ওইখানে যাওয়ার পরে দেশ থেকে যে মোবাইল ফোনটা নিয়ে গেছিলাম 5টা বছর পর্যন্ত ওই ফোনটা ইউজ করতাম, ওইটাই। এরপরও আমি কোনো মোবাইল ফোন কিনি নাই, ওইটাই ইউজ করতাম, ওইটা আমি চালাইতাম। তারপরে আমি আম্মুরে ফোন দিয়া জিজ্ঞেস করলাম, আম্মু এই কাকা যে বাড়িতে গেছে মালেক হাজি, তোমার কি খেজুর টেজুর দিছে, কোনো খেজুরের প্যাকেট দিছে? আমার আম্মু বলে না, কিছু দেয় নাই তো। আমি বললাম কি বলো, এটা খেজুরের প্যাকেটও তোমার দেয় না? আমার আম্মু বলে না, কোনো খেজুরের প্যাকেট আমার দেয় নাই। অনেক কষ্ট লাগছে যে আমার আম্মুর একটা খেজুরের প্যাকেট দিব কই, উনি গেল বাট একটা খেজুরের প্যাকেট দিল না, সৌদি আরব থেকে উনি গেল। আমি তো কিছু আম্মুরে দিতে পারি না, কারণ ওনার তো কথা একটা যে বাড়িতে কোনো টাকা দেওয়া যাবে না। তা যাই হোক, আর কি করবো, ওনার দোকানে যেহেতু কাজ করি, ওনার কথা বাড়িতে যাওয়া যাবে না। ঠিক এরপরে আমি আবার ওনার দোকানে কাজ করতেছি। উনি বাড়িতে 4-5 মাসের মতো থাকে, উনি আবারও আসছে। কিন্তু মাইশার উনি আমার কাছে বিয়ে দেবে, এই জন্য মাইশার কোথাও বিয়ে সাথে দেখতেছে না। উনি আসছে, উনি আসার পরে আমি দীর্ঘ আরও 3 বছর কাজ করি। তাহলে 5 বছরে 3 বছর কত হলো? 8 বছর। এই টোটাল 8 বছর আমি ওখানে কাজ করি। 8 বছর কাজ করার পরে আমার আম্মু আমারে একদিন বলতেছে যে, আমার বলে, হাসিব এটা কী ধরনের কথা, আজকে 8 বছর তুই ওনার এখানে কাজ করস, তুই কোনো টাকা বেতনও নিলি না, কত টাকা তোর জমা হয়েছে, কত টাকা তোর হয়েছে, তোকে কত টাকা বেতন দিব বলছে? আমি বলি, মা উনি বলছে প্রতি মাসে 40,000 টাকা বেতন দিব, টাকা খাওয়া সব ওনার 40,000 টাকা বেতন। তাই আমি বললাম, আমার মা বলে 40,000 টাকা যদি বেতন হয় তাহলে তো এখন তোর অনেক লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, হিসাব করলে 8 বছরে প্রতি মাসে 40,000 করে হইলে। আমার মা বলে, তাহলে তুই হিসাবটা কইরা ওনার কাছ থেকে একটা হিসাব নে, আমি একটা জায়গা দেখছি অনেক ভালো রাস্তার পাশে, ওইখানে তুই জায়গাটা কিনা বাড়িটা বানা। তা আমি টোটাল একটা হিসাব করে দেখলাম যে আমার অনেক টাকা হয়ে গেছে। তাহলে আমি একদিন ওনারা বললাম যে, কাকা আজকে তো 8 বছর আপনার দোকানে কাজ করি, এবং ওনার সাথে কিন্তু আমি তো টোটালি অনেক ফ্রি হয়ে গেছি তখন, খুব ফ্রি। মানে উনি আমার ছাড়া কিছু বোঝে না, আমি ওনার ছাড়া কিছু বোঝে না। এর মধ্যে আরেকটা ঘটনা আছে, এর মধ্যে মাইশে কিন্তু আপনার এই বাংলাদেশের একটা সরকারি ব্যাংকে চাকরি পাইছে। আমি ব্যাংকের নামটা না বলি, একটা সরকারি ব্যাংকে চট্টগ্রাম একটা শাখার ভিতরে চাকরি পেয়েছে, ব্যাংকে চাকরি করে, পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েছে। তারও চাকরি করতেছে, ওর সাথে আমার তখন সম্পর্ক অনেক ভালো, আমরা দুজনকে অনেক ভালোবাসি পাগলের মতো। ও আমাকে ভালোবাসে, আমি ও আমার জন্য প্রতি ঈদে চাঁদে আমার জন্য গিফট পাঠায়, আমি ওর জন্য গিফট পাঠাই। এই 8 বছর আমি একটা বড় বাড়িতে যাইনি। উনি আমাকে বলো, বাড়িতে গেলে টাকা নষ্ট হয়ে যাবে, বাড়িতে যাওয়া যাবে না, টাকা জমাইতে হবে, জায়গা কিনতে হবে, বাড়ি বানাইতে হবে, অনেক টাকা দরকার, সুতরাং বাড়ির কথা বলেছিলাম। এবার 8 বছর পরে আমি ওনার একদিন বললাম যে, মালিক কাকা এমন এমন ঘটনা, আমার আম্মু বললো যে এক জায়গায় জায়গা দেখছে, এখন জায়গাটা আম্মু কিনবি, তা আপনি যদি আমার টাকা পয়সা দিতেন, ভাই একটা হিসাব টানতেন আর কি, আপাতত কথা। উনি আবার বলে, আমার মেয়ে একটা, আমার তো কোনো ছেলে নাই, আমার দোকানও তোর, আমার বাড়িও তোর, আমার ঘরও তোর, আমার সবই তোর, আমি হিসাব করবো কি রে বেটা, আমি নিজেও তো তোর। আমি 2 দিন পরে বৃদ্ধ হয়ে গেলে আমার কে খাওয়াইবো, আমি পঙ্গু হয়ে গেলে আমার কে খাওয়াইবো, আমার বউ পঙ্গু হয়ে গেলে কে খাওয়াইবো, আমার কি কোনো ছেলে আছে? আমি বললাম না। তুমি বলো, আমি তো তোর বাবা,
আমি যদি আজকে অসুস্থ তুই তো আমার খাওয়াইবি, এই সবই তো তোর, তুই কিসের হিসাব খুঁজতেছিস? হিসাবে দরকার নেই তোর, আমার বল জায়গায় কত লাখ টাকা। আমি তো ভাই বুকে হাত দিয়ে বললাম আল্লাহ আমার জন্য একটা ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে, একদম মানুষের একজন ফেরেস্তা। আম্মুরে ফোন দিয়ে বললাম আম্মু কত কয়? আমার আম্মু এখানে কথা বলছে, তারা জায়গার দাম বলতেছে 22 লাখ টাকা। আমি কাকারে বললাম যে কাকে এই ঘটনা, আমি তো জায়গা দেখছে, জায়গা বলতেছে 22 লাখ। উনি আমার বলে 22 লাখ 25 লাখ 50 লাখ কোনো ব্যাপার না, তোরা আমার কলে জায়গার বিষয়ে কথাবার্তা বলতে আমি টাকা পাঠিয়ে দেবো 2 দিনের মধ্যে। তা আমরা বললাম যে আম্মু এমনি এমনি ইয়ে করো, এই ঠিক আছে কাকা বলছে কাকা টাকা দিবে, তুমি কথাবার্তা বলো। আম্মু তখন কথাবার্তা বলছে, বলার পরে আমি এবার ওনারে বলতেছি, উনি বলতেছে আচ্ছা দিব করতে করতে 15 দিন কেটে গেছে। 15 দিন কেটে যাওয়ার পরে আমি তখন বললাম যে কই কাকা টাকা তো দিলেন না। তো উনি বলো আজকে রাতে দিব, আজকে রাতে দোকান থেকে যাওয়ার সময় ব্যাগ থেকে টাকা উঠে যাবো, আগামী দিন পাঠিয়ে দিস। ভালো কথা। দোকান থেকে টাকা উঠে দোকান বন্ধ করে উনি তখন বাসায় গেল, বাড়িতে মানে দোকান বাসায় গেল, যাওয়ার পরে আমি বাসার ছাদে, ওই ছাদে লয়ে গেছে। ওই সময় কিন্তু আমরা 8 বছর কিন্তু একই বিল্ডিংয়ে আছি, একই বাসায় একই বিল্ডিং একই দোকান। ছাদে যে উনি আমার ওই সময় বৈশা আমার কাছে বসে বলতেছে যে হাসিফ তুই আজকে প্রায় 8 বছরের কাছাকাছি আমার দোকানে কাজ করস, তুই তো আমার কাছে অনেক টাকাই পাওয়া, হিসাব করলে লক্ষ লক্ষ টাকা, তা আমি তোর সব টাকাই দিয়ে দিব, তোর কাছে আমার কোনো দাবি নেই, তুই 22 লাখ টাকা দিয়ে জায়গা কিনবি এটাও দিব, এবং তোরে আমি আরো ঘরও বানাই দিব, তুই আমার কাছে যা চাস তোর আমি আরো টাকা দিব, যদি 1 কোটি বলস 1 কোটি দিব, সমস্যা নেই, কিন্তু তোর কাছে আমার একটা দাবি আছে, তুই আমার দাবিটা রাখা লাগবে। আমি বললাম কাকা দাবি কি দাবি আপনি আমারে বলেন, আমি অবশ্যই রাখবো। উনি আমারে বলে আমি তোরে দেখে শুনে বা তোর পছন্দ মতো একটা মেয়ে চট্টগ্রামের মাটিতে আমি তোরে বিয়ে করাবো, কিন্তু আমার মেয়েটারে তোর ভুলে যাওয়া লাগবে। আমি বললাম এটা কী ধরনের কথা বলেন কাকা, বিদেশে আসলাম, টাকা পয়সা ইনকাম করতেছি, টার্গেট তো একটাই যে আমি মাইশারে বিয়ে করবো, নিয়ে সংসার করবো, এটাই তো আমার চিন্তা ভাবনা, আপনি এখন এটা কী বলতেছেন? উনি বলে না তুই আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন, দেখ বাবা আমার মেয়ে তোরা ভালোবাসে এটাও মিথ্যা কথা নয়, আর তুই আমার দোকান আজকে 8 বছর মানে চাকরি করিস, আমার কাছ থেকে 1 টাকাও নেস না, আমার কাছে টাকা জমাইছস, এটাও মিথ্যা কথা নয়, কিন্তু এখন আমার মেয়ে এমন একটা চাকরি করে আমার মেয়ের সাথে তোর যায় না। আর আরেকটা বড় কথা হচ্ছে আমার সমাজে একটা মান সম্মান আছে, আমি এলাকাতে গিয়ে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এবং এলাকার বিভিন্ন বড় বড় লোকদের সাথে আমার উঠা বসা, চেয়ারম্যান মেম্বার এমপিদের সাথে আমার উঠা বসা, এবং ওই জায়গার ভিতরে একটা লোক হয়ে আমি তোরে আমার মেয়ের আমি তোর মতো একটা লোকের কাছে বিয়ে দিতে পারি না। আমি আমার মেয়ের বিয়ের বিষয়ে কথা বলছি, আমাদের এলাকার বর্তমান চেয়ারম্যানের ছেলের সাথে কথা বলা বইলে আসছি, চেয়ারম্যানের ছেলে আমার মেয়ের পছন্দ করছে, আমার মেয়েও চেয়ারম্যানের ছেলের পছন্দ করছে। আমি বললাম কি বলেন, মাইশা পছন্দ করছে? বলে হ্যাঁ। এখন তুই আল্লাহর হস্তে একটু দুম বন্ধ করে তুই একটু চুপ হয়ে যা, মাইশার আমি ওখানে বিয়ে দিই, তোর যা লাগে এখন আমি তোর 22 লাখ টাকা দিয়ে দিতেছে, টাকা আমার হাতে আছে, এখন আমি তোর টাকা দিয়ে দিব, তুই জায়গাটা কিনে এরপর তুই বাড়ি বানানোর ব্যবস্থা কর, যদি 1 কোটি টাকা লাগে আমি তাও তোর দিব, তুই আমার ছেলের মতো, মাইশা যেমন আমার মেয়ে তুই আমার ছেলে, মরণকালে বাবা তুই আমার দেখিস, এটা বলে আমার হাত ধরে কান্নাকাটি করতেছে। আমি বললাম ঝাড়ামের জায়গা এগুলো আপনি কী বলেন, এইটা আপনি কী ধরনের কথা আমার বলতেছেন? না এটা তো হতেই পারে না, অসম্ভব, এটা তো আপনি আমাকে প্রতারণা করতেছেন, এগুলো কী ধরনের কথা? আপনি আমার হাত চেপা ধরেন, আপনি আমার জড়ায় ধরেন, আমি আপনার ছেলে, এটা কী ধরনের কথা? আমি মাইশার বিয়ে করবো, আর আমার জীবন থাকতে মাইশার বিয়ে অন্য কোথাও হইতে পারবো না। এই কথা বলে ওনার সাথে রাগারাগি করে আমি তখন মাইশারে কল দিয়েছি ওনার সামনে, মাইশা যখন রিসিভ করছে আমি বললাম মানে তুই করে বল, এই তুই নাকি চেয়ারম্যানের পোলারে বিয়ে করার জন্য রাজি হইছস? এই বান্দির বাচ্চা, গালাগালি করতেছে খুব জোরে জোরে। উনি আমার বলতেছে এই হাসিব আমার মেয়ের আমার সামনে গালি দিস না। আমার গালি দিব না মারি, তোর মায়ের হাতের কাছে পাইলে আমি এখন জুতো দিয়ে পিটাইতাম, তার আমি লটকায় পিটাইতাম, আমার জীবন থেকে এতগুলো বছর সে কেড়ে নিছে, আজকে আমারে বলতেছে সে চেয়ারম্যানের ছেলের বিয়ে করবো, এত বড় সাহস হয় কেমনে? উনি বলে তুই ফোনটা কাট। ফোনটা কাটছি, কাটার পরে উনি আমার সাথে বলতেছে দেখ তুই যেহেতু আমার সামনে আমার মেয়েরে মারার কথা বলতেছিস, আমার একমাত্র কলিজার টুকরা, আমার মেয়েরে আমি তোর কাছে বিয়ে দেওয়ার তো কোনো মানে দেখি না, তুই তো আমার মেয়েরে মেরে ফেলাবি, তোর মাথায় রাগ ওঠার পর তুই আমার মেয়েরে গালি দিস আমার নাম ধরিয়া, তাহলে তোর মতো ছেলেকে তো আমি বিয়ে দিব না। আমি বলি আপনি বিয়ে দিবেন না তো আপনার বাপে দিবে। ওই সময় কিন্তু আমার পুরো সৌদি আরবের ওই জায়গাটা পুরো আমার আয়াত্তে, সবাই লোক আমি চলাফেরা করি, দোকানপাটে সবাই আমার চিনি। উনি বলে আচ্ছা মাথা ঠান্ডা কর, তুই বাড়ি যা, বাসায় চল, তোর পরে কথা হবে কালকে সকালে। এই কথা বলে বাসায় গেলাম, যার উনি গেছে আমিও গেছি, দুজনে একসাথে ঘুমাইলাম। ভাই সকালবেলা 8টার দিকে ঘুম থেকে উঠছি, 7টা-8টার দিকে উঠছি, উঠে আমি দোকানে গেছি, দোকানে যাই দোকান সাজাইতেছি, এমন সময় আমাদের কফিল আসছে, যে দোকানের মালিক উনি আসছে,
দোকানের কফিলেরকে আরবি আয়সা বলতেছে, আর মালিকেও আমার সাথে অনেক ভালো সম্পর্ক, মানে দোকানটা যার আর কি, তো আর আমরা তো দুজনেই হিসাব করে দোকানের কর্মচারী, দোকানের মালিক তো হচ্ছে ওই আরেকজন। কারণ এখানে সৌদি আরবে যতই ব্যবসা করবেন আপনি, যতই বড় প্রতিষ্ঠান করবেন, সৌদির নামেই করতে হবে। তো ওই সৌদি আসতে এসে বলতেছে যে হাসিব তালমিনি আমার ডাকতেছে। আমি গেছি, যাওয়ার পরে বলে চল তো এক জায়গায় যাবো। কই যাবি? বলে চল। আমার গাড়িতে বসেছে, আমি গাড়িতে উঠছি। উঠার পরে তখন আমার এয়ারপোর্টের দিকে নিয়ে যেতেছে। তো এয়ারপোর্ট দেখে আমি বললাম যে কি এয়ারপোর্টে কেন? পরে বলে যে এয়ারপোর্টে আমার একটা লোক আসবে, ওটা রিসিভ করবো। তাহলে এয়ারপোর্টের সামনে গেছে যে আমি নামিয়েছি অনেকক্ষণ ধরে দাঁড়াইছে, দাঁড়াইতে বললো তুই একটু ভিতরে যা, তোরা পাসপোর্টটা নিয়ে যা, ওই ভিতরে গেলে ওইখান থেকে একটা লোক আসবে, ওই লোকটা তুই রিসিভ করে নিয়ে আসবি, সে বাংলাদেশি। তা আমি বললাম যে ভিতরে ঢুকবো, কই যাবো আমি? বলে তুই একদম প্লেনের কাছে চলে যাবি, প্লেনের কাছে চলে যাবি, ওই লোকটা তো বোকা, বুঝে না, তার ওইখান থেকে তুই রিসিভ করে নিয়ে আসবি। সত্যিকার অর্থ ওইখানে একজন সৌদি পুলিশও কিন্তু তার পক্ষে ছিল। ওই সৌদি পুলিশটা তখন আমরা ডাক দেওয়া বললো, ও কি বলছে সৌদি পুলিশে জানি না, সৌদি পুলিশ আমার ডাক দেওয়া পাসপোর্টটা নিয়ে আমার সাথে কথা বলতে সব কিছু আমার করাই বিমানের কাছে আমার নিয়ে বলতেছে, ওই সৌদি পুলিশটাই বলতেছে এলারো। আমি বললাম কই যাবো? ফিরো বাংলাদেশ। বাংলাদেশে আমি যাবো কেন? তো বাংলাদেশ কোনো কথা নেই, আমার ধাক্কায় বিমানের মধ্যে উঠে দিল। মুহূর্তের মধ্যে আমার ফ্লাইট হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমি সৌদি আরব ছেড়ে আমি চলে যাচ্ছি। আমি প্লেনের মধ্যে বসে চিৎকার করে কাঁদতেছি, কি হল, এটা আমার সাথে কি হইতেছে, এটা হলো আমার সাথে কি হইতেছে। বাড়িতে গেছি, নামছি নাইমা, চট্টগ্রাম বিমানবন্দরে নামছি নাইমা, আমি তখন একটা গাড়ি নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়া মাত্রই আমার মা কান্নাকাটি করতেছে, এই কাজটা কীভাবে করলি, এই কাজটা কীভাবে করলি। মুহূর্তের মধ্যে এলাকার কিছু লোকজনই সামনে ধরে ফেলছে, ধরে আমার বাইন্দা ফেলছে। আমাদের মানে ঘরে আমার আম্মা তখনও কিন্তু ওই স্কুলের বারান্দায় থাকতো, ওই স্কুলের বারান্দায় গাছের সাথে আমার বাইন্দা ফেলছে। বাইদা বিদেশে ফোন দিছে মাইশার বাপে বলতেছে ওরে পুলিশ এনে ধরাই দে। আমি বললাম ভাই কি হয়েছে? বলে তুই নাকি মাইশার বাপের দোকান থেকে টাকা পয়সা, রিয়াল, স্বর্ণগয়না সব নিয়ে চলে আসছিস। আমি বলে আস্তাগফিরুল্লাহ, আমি জানি উনি আমার 8 বছরের টাকা, আমার একটা টাকা উনি আমার দিল না। উনি আমার জোর করে বিমানে উঠে, সৌদি আরবে ধরে জোর করে বিমানে উঠে আমার উনি ক্যান্সেল আমার দেশে পাঠিয়ে দিল। আর তোর এগুলো কি বলতে আসছিস? পরে বলে এই বেড়া বেশি কথা কইস না। এলাকার মানুষ আমারই মানে ভাই বেড়াদার, ওরা মুহূর্তের মধ্যে পুলিশ এনে আমার ধরাই দিল। পুলিশ আমার থানায় নিয়ে গেছে। আমি কিন্তু আর জানি না ভাই, এই থানার ভিতরে আমি 15 দিন পড়ে আছি। আমার কি অপরাধে আমি 15 দিন থানায় আছি আমি জানি না, আমার অপরাধটা কি। 15 দিন পরে আমি থানা থেকে বেরোয়ার পরে আমি যেটা জানতে পারি যে মাইশার বিয়ে হয়ে গেছে। আমি সবার কাছে তখন যাই যে চিৎকার করে বলতেছি, সবাই আমার বলে তুই এটা বাটপার, মাইশার বাপে নিজের টাকা দিয়ে তোর বিদেশে নিয়ে গেছে। তুই বিদেশে যাওয়ার পরে বিভিন্ন মেয়েদের সাথে তুই নাইট ক্লাবে এখানে ওইখানে গিয়া টাকা পয়সা নষ্ট করছস। জীবনে মাইশার বাপের একটা টাকা দেশ নাই, বেটা তোর বিদেশ লয়ে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বেটা টাকাও তুই দিলি না, এবং তুই 8 বছরে একটা টাকা তোর মারাও দিলি না। সব টাকা তুই ওখানে নর্তকীর পিছনে নষ্ট করছস। তোর বাপের চরিত্র যেরকম, তোর চরিত্র বেটা একই রকম। তোর বাপ যেরকম খারাপ তুই তখনও খারাপ। আমার আব্বা কিন্তু তখনও বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে, বিভিন্ন মেয়েদের সাথে ধরা খাচ্ছে। আমার আব্বা তখন পর্যন্ত কিন্তু আব্বা এরকম, তখনও চিরাফেরা জিন্স প্যান্ট পরে, টি শার্ট গায়ে আমার আব্বা। তাই আমরা বলে তুই তোর বাপের মতো। আরে বাইরে কাউরে বুঝাইতে পারতেছি না যে দেখ আমি প্রতারক না, আমি বেঈমান না, আমি ধোঁকাবাজ না, আমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। কাউরে বুঝাইতে পারলাম না, আমার কথা কেউ শুনলো না। গ্রামের মানুষ আমাদের দেখতেই পারে না, এই বেটা সব তুই একটা খেচ্চর বেড়া, আর বসে সৌদি আরবে থেকে তোর মায়ের একটা সুন্দর কাপড় কিনে দিতে পারলি না, তোর মায়ের একটা খাজুর খাওয়াইতে পারলি না, সৌদির খোরমা খাজুর খাওয়াইতে পারলি না। তোর মতো বেটা বাইচে থাকে তো মরে যাওয়া ভালো, বেটা তুই মর। ওরে আল্লাহ, আমি কারে কমু দুঃখের কথা, আমি কারে কমু। আমি কারে কমু দুঃখের কথা কর মানুষ আমি পাইলাম না। যার কাছে যাই সে আমার কুকুরের মতো ধূর করে দাঁড়িয়ে দেয়। মা তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে, অনেকটা অসুস্থ। মাইশারও বিয়ে হয়ে গেছে। তা আমার নানুর বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়ি আছে, এটা ক্যানাডিয়ান বাড়ি বলে। তো আমার এক নানা আছে, এই নানার নাম হচ্ছে গপ্পা নানা আছে। তা গপ্পা নানা ওই থাকে, ওনার ছেলে মেয়ে যা আছে সব কানাডায় থাকে, সবাই কানাডা থাকে। গপ্পা নানার বিশাল বাড়ি। তাই আমারও তো আর কেউ দাম দেয় না, কেউ মূল্যায়ন করে না, কারোর সাথে কথা বলতে পারি না। তো সকাল বিকালে গপ্পা নানার কাছে গিয়ে বসে থাকি।
তা ওনারে উনি যেহেতু বয়স্ক হয়েছে, বয়স্ক মানুষ, ওনার সাথে গিয়ে বসে থেকে ওনার কাছে কান্নাকাটি করি। একদিন উনি আমার বলা, আচ্ছা তুই আমার কাছে সত্য কথা বলতো হাসিব, তোর সাথে কি হয়েছিল? সবই নানার কাছে কইছি, A to Z। তখন আপনার যা বলছি সবই নানার কাছে বলছি। নানারে বললাম, নানা আপনি একটা কথা চিন্তা করেন, আমি যদি বিদেশে যাই আর নর্তকীর পিছনে টাকা নষ্ট করবো, আমি কি আমার মায়ের একটা খাজুর খাওয়াবো না? নানা আমি আপনাদের সাথে বড় হয়েছি ছোটবেলা থেকে, আপনারা বলেন আমি কি এরকম? আমি এই যে মাঠে ঘাটে কাজ করছি এই গ্রামে, আজকে আমি এত বছর আমার বয়স, কোনো মানুষকে কইতে পারবো কোনো একটা মায়ের দিকে আমি খারাপ নজরে তাকাইছি, কোনো একটা মাইয়ের আমি খারাপ কথা কইছি, এই কথা কেউ কইতে পারবো? মূলত মালেক হাজি আমাদেরকে বেইমানি করছে। উনি আমার বলে, আরে মালেক হাজি যে খারাপ এটা আমাদের গ্রামের সবাই জানে, কিন্তু কেউ এখন মালেক হাজির বিপক্ষে যাইবো না। কি লেগে? মালেক হাজির কাছে টাকা আছে, ওই টাকা দিয়ে পোলাপাইন পালে। তো থাক, তুই আমার বাড়িতে থাক, আমার তো ছেলে মেয়ে যা আছে সবই কানাডা থাকে, তুই আমার সাথে থাক, আমার খোঁজ খবর নেই। এবার আমি নানার সাথে থাকতে শুরু করি। শীতকালে নানারে গোসল করাই, নানারে খাওয়া দাওয়া করাই, নানার সেবা যত্ন করি। একটা সময় নানা আমারে বলতেছে, তোর মারে বল আমার বাড়িতে এসে থাকতে, এই ভাঙা স্কুলের মাঠটাতে আর থাকিস না। ওই সময় আর স্কুলের যে বিল্ডিংটা ছিল ওই প্রাচীরটাও ভেঙে গেছে, ওইটার সামনে আমার টিন দিয়ে একটা ঘর বানিয়ে ওখানে থাকতেছে। বলে ওখানে তোর আমার রাখিস না, নিয়ে আমার বাড়িতে নিয়ে আয়। ওনার বড় বিল্ডিং আছে, তা বড় বিল্ডিং আমি তখন আমার এখানে নিয়ে আসছি ওই গাপ্পা নানার বাড়িতে। তো গাপ্পা নানার বাড়িতে আমার থাকতেছে, আমি গাপ্পা নানার সেবা যত্ন করি, ওনারে গোসল করাই, খাওয়া দাওয়া করাই, মানে ওনার সেবা যত্ন করে। কাজের মেয়ে ছিল, কাজের মেয়েটারও বিদায় করেছে, আমার রান্না করে আমার সেবা যত্ন করে। এরকম করতে করতে মাস প্রায় বছর খানিকের পরে এই গপ্পার হাজির বড় মেয়ে তখন কানাডা থেকে আসে। উনি আসে, খাদিজা খালা হচ্ছে ওনার নাম, খাদিজা খালা আসে। আসার পরে ওনার বাপের উনি নিয়ে আসবে, তাই ওনার বাপে যাইতে রাজি হয় না। আমি যাবো না, এখানে হাসিবাস ওর মা আছে, তারা আমার দেখাশোনা করে, আমি যাবো না। তাহলে ওনার জোর করে ওনারা তখন নিয়ে চলে যাবে কানাডাতে। তাহলে বলতেছে, তোর মা তুই আমাদের বাড়িতে থাকিস, আমাদের বাড়িতে দেখাশোনা করিস। আমি আমার বাপের নিয়ে গেলাম। খাদিজা খালা তখন ওনার বাপের নিয়ে কানাডা চলে গেছে। তো কানাডা চলে যাওয়ার পরে উনি আমার অলওয়েজে ফোন দেয়, গাপ্পা নানা আমার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা কই, তুই কেমন আছিস? যে আমার সাথে গল্প করতে করতে একটা বছর তো পুরো আমার লগে খাইতো, আমার লগে ঘুমাইতো, আমার লগে মসজিদে যেত, আমার লগে সব কিছু। বছরখানিক পরে উনি চলে যাওয়ার পরে আমার সাথে সারাক্ষণ কথা কইতো। কথা কইতে কইতে একটা পর্যায়ে উনি কান্নাকাটি করে যে না তুই চলে আয়, আমার নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওনার মেয়েদেরকে বলতেছে, হয় তোরা এই হাসিবকে এই দেশে নিয়ে আমি হাসিবের লগে থাকবো, অন্যথায় আমি দেশে চলে যাবো, আমার তোরা রাখতে পারবি না। প্রচুর পাগলামি করে। এবার ওনার ছেলে মেয়েরা আমার সাথে যোগাযোগ করে, তোরা আমরা নিয়ে আসবো। আমার কি করলো, ওই চট্টগ্রামের এক স্কুলে ভর্তি করে, তো পড়াশোনা করিনি। এরপর ওই ইংলিশে কথা বলার একটা স্কুলে ভর্তি করাইলো, তাই এখানে ইংলিশে কথা বলা শিখতেছি। প্রায় 4-5 মাস পরেই ওনার বড় ছেলে আসছে কানাডা থেকে। আইসা কেমনে আমার পাসপোর্ট কেমনে কি করে চলে গেছে। আল্লাহর কি হুকুম, কয়েক মাস পরে আমার ফোন দিয়ে বলতেছে যে হাসিব তোমার বিষয় হয়েছে, তুমি এই চলে আসো কানাডাতে। আমি তো ভাই কি বলি, এটা কি কানাডার বিষয় হয়ে গেছে নাকি? এটা কেমন সম্ভব? বলে কানাডার বিষয় হয়েছে, তুমি চলে আসো। আল্লাহর কি হুকুম, মানে আমি বিশ্বাস করি কানাডা যাবো। ওই কেমনে কানাডা তো এটা আমার স্বপ্ন, এটা জীবনে কোনোদিন বাস্তব হয়ে গেলে পূরণ করতে পারবো না। এবার ঠিকই বিমানে উঠছি, আমার নাকি কানাডা নিয়ে আছে। ওরে ভাই ঠিকই কানাডা নিয়ে গেছে। কানাডা নিয়ে আমারে এই গপ্পা নানার কাছে, গপ্পা নানা তো আমার পাইয়া জড়াই ধরছে, রে নাতি আমার আসছে, আমার কলজা টুকরা নাতি আসছে, আমার জড়াই ধরছে। ধরেই আমার লগে উনি লুডো খেলে, ক্রাম খেলে, আমার লোক উনি মাঠে ঘাটে ঘুরে। ওনার মেয়েরাও তো খুশি, আরে ছেলেরাও খুশি, আমার আব্বা তো এরকম একটা লোক আমার আব্বার আছে, বা তারাও তখন অত্যন্ত খুশি। আমি ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, তারা আমার খাওয়াইতেছে, টাকা পয়সা দিতেছে, অভাব নাই, অঢাল টাকা পয়সা দিতেছে। এরকম করে আমি কানাডাতে যাওয়ার প্রায় 6 মাস পর্যন্ত গপ্পা নানা পয়সা ছিল। 6 মাস পরে আল্লাহর হুকুম, গপ্পা নানা আল্লাহর হুকুমে না দিয়ে গপ্পা নানা চলে গেছে। 6 মাস ছিল মাত্র। 6 মাস পরে উনি মারা গেছে। মারা যাওয়ার পর 6 মাসে আমি ওদের ওখানে আছি। ওরা আমার কাগজপত্র করার জন্য এম্বাসিতে আমার কাগজপত্র জমা দিচ্ছে, আমার মানে ওই দেশের গ্রিন কার্ড হওয়ার জন্য আর কি। তো 6 মাস পর আমার বলতেছে যে কী করবা? আমার বলতে, তুমি দেশে চলে যাবা না? এখন দেশে গিয়ে আমি কী করবো, আমার তো থাকার কোনো জায়গা নাই। এবং ওই ওনার ছেলেমেয়েরা বলতেছে, তুমি যদি আমার আব্বুর সাথে 6টা মাস ছিলা, আমরা আমার বাবারে জীবনে কোনোদিন এত খুশি থাকতে দেখি নাই। কিন্তু এই 6টা মাস আমার আব্বা যতগুলো হাসি দিল, আমার আব্বা যতগুলো আনন্দ খুশি আমরা আমার বাবার দেখলাম, এটা আমরা সারা জীবনও দেখি না। আমার আব্বার তুমি মরণকালে অনেক শান্তি দিছো, অনেক সুখ দিছো, তা তুমি বলো তুমি কী চাও? তা আমি হাজিয়া খালা বললাম যে খালা, আমি তো সৌদি আরবে দীর্ঘ বছর ছিলাম, আমি কাঁচামালের ব্যবসাটা ভালো জানি, তা আমি যেটা ব্যবসা করতে চাই। পরে বলে ঠিক আছে, তাহলে তুমি বাঙালি গলি আছে ওইখানে কাঁচামালের দোকান দাও। উনি আমার ওই
কিছু ডলার দিল, ওনার বড় ছিল দিল, মেজো ছিল দিল, মানে সবাই, ওনার ছেলে মেয়েরা প্রায় এখানে 6 জনের মতো আছে, সবাই আমার টাকা পয়সা দিল। সবাই টাকা পয়সা দিয়ে আমার একটা সবজি দোকান করে দিলে, আমি তখন সবজি দোকান করতেছি। ও ভাই ভাই রে, মাসটা বাড়না হইতে 6-7 লাখ টাকা, 6-7 লাখ, 1 টাকা 2 টাকা না। আমার দিন যে এমনভাবে ফিরবে আমি চিন্তাও করতে পারিনি। মারে বলি, মা তুমি কানাডায় চলে আয়ো। মা বলে, না রে বাবা আমি যাবো না, আমি গিয়ে কী করবো। তখনই ফেসবুকে ছবি দিতেছি, দোকানের সামনে দামি গাড়ি কিনতেছি, গাড়ি দিয়ে ঘুরতেছি। ভাই বলেন 2 বছরের ভিতরে আমি পুরো পরিবর্তন হয়ে গেলাম। 2 বছরে গাড়ি কিনা কানাডাতে আমি পুরো কিং, মানে কানাডা স্টাইলে, আপনার ফ্রেঞ্চ স্টাইলে মোচ রাখলাম, চুল রাখলাম, সানগ্লাস চোখে দিতেছি, জিম করতেছি, মানে মুহূর্তের মধ্যে হয় না যে সোনার হরিণ পাইলে যা অবস্থা আর কি। আমি তো একদম নায়ক। সুদিনে এবার আমার ওই ময়না পাখি মাইশা আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারে, হাসিব কেমন আছো, ভালো আছো, এরকম যোগাযোগ করে। আমি ওর সাথে কথা বলিনি, এরকম সবসময় মেসেজ করতে করতে বিদেশে থাকি তো, শত হইলেও তো দেশের প্রতি একটা টান না, দেখে একদিন কথা বললাম মেসেঞ্জারে। ও আমার বলে, তুমি জানো আমার আব্বা আমার কেমনি বিয়ে দিছে? আমার আব্বা তোমারে জেলে ঢুকাই দিয়া আমার জোর করে বিয়ে দিছে। আমি বললাম, জোর করে বিয়ে দিতে পারে? বলে, জোর করে বিয়ে দিছে। আমি কোনো বালামে সিগনেচারও করি নাই এবং আমি কবুলও বলি নাই। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, আমার আল্লাহ সাক্ষী, আমার হাজব্যান্ডের সাথে এই পর্যন্ত আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। যদি হইতো তাহলে কি আমার বাচ্চা কাচ্চা হইতো না? আমি বললাম, কী বললা? বলে, হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথে আমার একবারও শারীরিক সম্পর্ক হয়নি। সে তখন আমার ভিডিও কল দিয়ে বলতেছে, আমি কোরআন মাথায় নিয়ে বলি, তুমি দেখো আমার হাজব্যান্ডের সাথে একবার আমার শারীরিক সম্পর্ক হয়নি। আজকে 2 থেকে 3 বছরে, প্রায় 3-4.5 বছরের মতো হয়েছে। 4 বছরে একটাবারের জন্য হাজব্যান্ডের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তাই আমি বললাম, কী বললা তুমি এগুলো কি? বলে, হ্যাঁ, কথা সত্য, হয় নাই। ও বলে, আমি তোমার জন্য অপেক্ষা করতে, তোমার মুখ দেখাইতে পারবো না এই কারণে। তাই বললাম, ঠিক আছে, কল দিও, কথা বলবো। এরকম করে কথা বলতে বলতে মাসখানেকের ভিতরে ওর সাথে মোটামুটি আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ভালো একটা সম্পর্ক বলতে মানে হয় না যে একটু প্রেম প্রীতির মতো, আবার আগের মতো আগের জায়গায় চলে গেছি। তা আমার বলতেছে, আমার মা তখন খুবই অসুস্থ, ও আমার বাড়িতে যাইতেছে, আমার মায়ের দেখাশোনা করতেছে, আমার মারে চট্টগ্রামের বড় হসপিটালে নিয়ে ভর্তি করাইতেছে। আম্মা আমার ফোন দিয়ে বারবার বলতেছে, তুই কিন্তু ওই মেয়েরে বিশ্বাস করিস না। ও যদি না থাকে আমার ফোন দিয়ে কয়, হাসিব তুই কিন্তু ওই মেয়েরে বিশ্বাস করিস না, এরা বাপ বেটি কিন্তু একরকম, ওরা বাপ বেটি কিন্তু একরকম। তারপরও মাইশের সাথে কথা বলতে বলতে এক প্রকার মাইশের প্রতি আমার মায়া জন্মাই গেছে আর কি। মায়া জন্মানোর কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। মারা যাওয়ার পর কানাডা থেকে বাংলাদেশে গেলাম, আম্মু মারা গেল। মাইশাও কান্নাকাটি করলো, মাইশার আম্মুও কান্নাকাটি করলো। মাইশার আম্মু আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মাপ চাইলো, মাইশাও মাপ চাইলো। অপরাধ করলে মাইশার বাপে করছে, তারা তো করে নাই, আমি যেন তাদেরকে মাফ করে দিই। পরে মাফ করে দিছি। দেওয়ার পরে মাইশার আম্মু বলতেছে, তুমি মাইশারে বিয়ে করো। আমি বললাম যে, মাইশা বলে, আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। সে কোরআনে হাত দিয়ে, আমার সামনে কোরআন শরীফ হাত দিয়ে সে বলতেছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ও আমাকে জোর করে বিয়ে করছে, আর আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। মাইশার মাও বলে যে জোর করে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, আর মেয়েটা বিয়ে বসতে চাই নাই, জোর করে মেয়েটাকে ওর বাপে বিয়ে দিচ্ছে। তাহলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমার মা মারা গেছে, এমনিতে আমার মন খারাপ। মাইশার আম্মু আর আমার আম্মু খুব ভালো ছিল আর কি, যদি আমার আম্মু ওদের বাড়িতে কাজ করতো। মাইশার আম্মুর সাথে আমার আম্মুর খুব ভালো একটা সম্পর্ক ছিল। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে কথা মতো ওইখানে শুধু আমি, মাইশার আম্মা আর মাইশে 3 জনের মোকাবেলা, জাস্ট হুজুর থেকে কলমা পড়া হয়েছে, কোনো কাবিনও না। কলমা পড়া হয়েছে, আমি সিগনেচার করে আসছি। পরে কাবিনের ব্যাপার রেডি করছে। পরে আমি সৌদি আরবে আবার এই কানাডায় চলে গেলাম। আমার আম্মুরে দাফন কাফন করে কানাডায় গেছি। কানাডা আসার পরে দেন এরপরে মাইশার ভিসা টিসা প্রসেস করলো, মাইশারে নিয়ে আসবো। ওদের আমাকে সাহায্য সহযোগিতা করলো, ওই আমার এই হচ্ছে গাফফার নানার ছেলে মেয়েরা, তারা আমাকে সাহায্য সহযোগিতা করলো। তাদের সহযোগিতা মাইশাকে খুব সহজে নিয়ে আসলাম। এখানে আসার পরে মাইশার আমি মিলে সবজি দোকান করতেছি। প্রায় 7 থেকে 8 মাসের মতো দুজনে মিলে থাকি। 7-8 মাস পরে মাইশা তখন বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করার পর আমারে বলে, শোনো একটা কথা বলি, আমার আব্বুরে নিয়ে আসি। আমি বললাম, আর এটা কী ধরনের কথা বলো, তোমার আব্বুরে নিয়ে আসবো মানে? আবার এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, কিন্তু মাইশার যে প্রাক্তন জামাই আছে, মানে যে জামাইকেও বিয়ে করছিল, ওই জামাইকে কিন্তু এই আর আব্বু মানে মালিক হাজি কিন্তু ওনার ওই ছেলের সৌদি আরব নিয়ে গেছে। সৌদি আরব নিয়ে আমার যেভাবে দোকানে বসাইছে, ওই ছেলে কিন্তু একইভাবে ওই দোকানে বসাইছে। এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, পরে আমার বলছে আব্বুরে নিয়ে আসি। আমি বললাম, না, তোমার আব্বা আমাকে বেইমানি করছে। পরে বলে, দেখো তুমি আমার আব্বাকে মাফ করে দাও,
একদিন উনি যে ভিডিও কল ওর বাবার সাথে আমার কথা বলে দিয়েছে, ওরা আব্বা কান্নাকাটি করতেছে, হাসিব ভাই আমরা মাফ করে দিই, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ। আমি আসার পরে ওনার মালিকে মানে কেমনে মালিকের লগে কি ভেজাল হয়েছে বা মালিকও জানতে পারছে অন্যদের কাছ থেকে। ওনারা তো অনেকেই আছে, আমি অনেকের কাছে ফোন করে বলছি, তো তারা সম্ভবত ওই মালিকের কাছে বলছে আর কি যে দেখ তুই যে লোকটারা পাঠাই দিলি, এত লোকটারা 8 বছর খাটাই যে কোনো বেতন দেয় নেই। সুদিয়ানের কাছে মোটামুটি সব মনে হয় এলাকার লোকগুলো বলে দিচ্ছে আর কি, ওইখানে যারা ছিল। বলে দেওয়ার পরে সুদিয়ান এবার ওই মাইশার বাপের উপরে মালেক হাজির উপরে খেপে গেছে। খেপা মালেক হাজির দোকানপাট সব নিয়ে আসছে, কিচ্ছু নাই। তখন লোনের দোকানে কাজ করে। আল্লাহ আমার শাস্তি দিছে, আমার বছরের পর বছর আমার এই কষ্টের পরিশ্রমের ব্যবসা বাণিজ্য সব সৌদি নিয়ে গেছে, তুই আমার মাফ করে দিলে বাবা, তুই আমার সন্তান। কান্নাকাটি করতেছে। তখন কান্নাকাটি করে আমারও মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, সে কান্নাকাটি করে তাহলে নিয়ে আসি। তখন আমি এই ওনারা আনার জন্য কাগজপত্র ডকুমেন্ট সব জমা দিলাম। আমার দোকানের বিষয়ে কানাডায়, আমার দোকানের বিষয়ে ওনারা আইলস ম্যালস করায় সব কিছু ঠিকঠাক করে আমার দোকানের জন্য আমি ওনাকে নিয়ে আসছি কানাডাতে। আমি ওনারা আনতেছি, তখন উনি আসার পরে দোকানটা অনেক বড় হয়ে গেছে। টোটাল 4টা দোকান দিয়ে দিচ্ছি আমরা ওই বাঙালিগুলিতে। এই আমেরিকাতে 4টা দোকান, এই কানাডাতে 4টা দোকানের সময় আমাদের বড় বড়। সত্যিকার অর্থে কিন্তু আমি মাইশার জামাইরে কখনোই দেখি নাই। মাইশা যে ব্যাটারে বিয়ে করছে ওই ব্যাটারে কিন্তু আমি জীবনেও দেখি নাই। এত বছর হয়েছে আমি ওরা দেখি নাই। হঠাৎ করে মাইশার আব্বা বলতেছে দোকানে তো কর্মচারী লাগে, আমি দেশ থেকে একজন কর্মচারী নিয়ে আসবো, কর্মচারী একজন নিয়ে আসবো। এটা আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলেই ছিল, মানে মাইশার জামাই আর কি, চেয়ারম্যানের ছেলে। তা চেয়ারম্যানের ছেলে হইলো, চেয়ারম্যান কিন্তু অত না যে মনে করেন অনেক টাকা পয়সা মানে ওরকম কোনো না। উনি একবার কেমনে গরিব মানুষ ছিল, মানুষের চেয়ারম্যান বানাইছে, একবারে হয়েছে, এরপর আর চেয়ারম্যান হয়নি। তুমিও মোটামুটি মিডল ক্লাসের। তো ওনার ছেলেরই বিয়ে করছে, বাট ওই ছেলে আমি কোনোদিনও দেখি নাই, চোখে দেখি নাই, যেটা সত্য। এবার কি করলো, এক লোক কর্মচারীর কথা বলে মাইশার ওই জামাইটারে নিয়ে আসলো, যে জামাইরে মাইশার ছেড়ে দিয়ে আসছে, ওই ছেলে নিয়ে আসছে কানাডাতে। আনার পরে আমি তো জানি না, আস্তে আস্তে আমি দেখলাম যে ওই ছেলে মাইশার সাথে কথা বলে, এবং মোটামুটি দুজনের মাঝে একটা গুড, ওই সময় কিন্তু আমার একটা মেয়ে সন্তান হয়েছে কানাডাতে, আমার একটা মেয়ে হয়েছে। দেখলাম যে দুজনের মাঝে মোটামুটি একটা মানে গভীর একটা সম্পর্ক। এটা দেখার পর আমি এবার নিজের মনে সুন্দর লাগলো, কি এই ছেলে কি, ও সে লম্বায় সর্বদিক থেকে ভালো। খোঁজখবর নিয়ে আবার আমি জানতে পারলাম যে এটা হচ্ছে সেই মাইশার যে হাজব্যান্ডকে ডিভোর্স করে আমাকে বিয়ে করছে, এটা ওর হাজব্যান্ড। এবার তো আমার মাথা আসমান ভেঙে পড়ছে, কি এটা কী ধরনের কথা, ও হাজব্যান্ডকে নিয়ে আসলো মানে। এবার আমি মাইশার বাপের লোক খেপে গেছি মালিক হাজির সাথে, যে আপনি এটা কী করলেন, আপনি কেন মাইশার প্রাক্তন জামাইরে দেশে নিয়ে আসলেন। উনি বলে এই ছেলে কাজ করবে, আগে সুদিতে আমার সাথে কাজ করছে, কাজ বুঝে এই জন্য আনছি, এখন তো আর সে মাইশার জামাই, এখন তো তুমি মাইশার জামাই, তাহলে আপনি ওনারা আনলেন কেন। এই কথা তর্কাতর্কি লেগে আমি ওনার গায়ে হাত তুলি, ওই কানাডা ইয়াতে হাত তুলি। হাত তোলার পরে তার মেয়েও তখন দৌড়ে আসে, দোকানের মধ্যে দৌড়ে এসে আমার বাপ মেয়ে দুইটারে আমি পিটাই, বাপ মেয়ে দুইটারে পিটাই। আমি যে তাদেরকে পিটাইতে আসি, এইটা এই দিক দিয়ে ওই মেম্বারের চেয়ারম্যানের ছেলে ভিডিও করে ফেলছে। ভিডিও করে তখন তারা পুলিশ কল দিয়েছে, পুলিশ আসছে, এসে আমার পুলিশে হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। আমি প্রায় মাস খানিকের মতো আমি কানাডার জেলে ছিলাম, কানাডিয়ান জেলে ছিলাম। মাস খানিক পরে আমি বেরোইছি, বেরোয়ার পরে মাইশার বাপে আমার কাছে ক্ষমা চাইলো, ঠিক আছে ওই ছেলে নিয়ে আসি, ওই ছেলে আমরা আবার দেশে পাঠিয়ে দিছি, ওরা ক্যান্সেলে পাঠিয়ে দিছি, তুমি রাগ করো না, তোমার কাছে অনুরোধ। পরে আমি আবারও ঠান্ডা হয়ে গেলাম, ওদের সাথে থাকতেছি, থাকতেছি আমি, মানে আমার একটু করে মনে আছে আমি বাপ মেয়ের সাথে থাকতেছি। এরপরে ভাই আমার আর কিছু মনে নেই। এর মাঝে দীর্ঘ প্রায় 5 মাসের মতো কেটে যায়, 5 মাস পরে আমি যখন ঠিক হই, আমার ভিতরে যখন জ্ঞান বুদ্ধি সব কিছু আসে, আমি যখন ঠিক হই, তখন আমি দেখি আমি বাংলাদেশে। দেন আমি তখন জানতে পারি যে আমাকে পাগল বানানো হয়েছিল, আমাকে পাগল বানাইয়া দেশে পাঠিয়ে দিছে, আমাকে পাগল বানায় দেশে পাঠিয়ে দিছে। এবং আমার কি জানি খাওয়াইছে, কি করছে, আমি পাগল হয়ে গেছি। তখন আমি পাগলের বলে চিকিৎসার জন্য আমাকে দেশে পাঠাইছে, এবং আমাদের দেশে পাঠিয়ে আমার এই জিনিসটা মামলা করা হয়েছে। আমি নারী নির্যাতন করছি, আমার বাচ্চারা নির্যাতন করছি, বউরে পিটাইছি, ওইগুলো দিয়ে আবার নতুন করে মামলা করে এমনভাবে আমার নামে, কিন্তু আমি এখানে একটা লোনও করি নিজের নামে, ওই লোনটাও পরিশোধ করা হয়নি, সেটা দিয়েও মামলা দিয়ে এমনভাবে আমাকে যাতে আমার কানাডাতে ব্যাক করতে না পারি, সমস্ত রকমের পথ তারা বন্ধ করে দিছে, সমস্ত পথ তারা বন্ধ করে দিচ্ছে। এরপরেই ধরেন আপনার করোনা ভাইরাসটা আসছে, করোনা আসছে 20-এর দিকে, করোনা আসছে। আমি তখন করোনার আর তো সব বন্ধ হয়ে গেল। 21 সালে আমি তখন পুরো পাগল, 20 সাল 21 সাল আমার মাথায় তখন কিচ্ছু নেই, আমি তখন পাগলের মতো রাস্তায় ঘুরি, পাগলের মতো। আমি ভালো হয়েছি, ঠিক আছে, ভালো হওয়ার পর আমি পাগল, আমি ওই নেশা করতেছি, রাস্তাঘাটে ঘুরতেছি পাগলের মতো। আর কি হইলো আমার, এটা কি হইলো, ঘুরতে ঘুরতে ভাই এই ব্রেন আউটের মতো হয়ে গেলাম। ব্রেন আউটের মতো হয়ে গেলে 21 সালের দিকে আইসা আমি এবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম, ওর বাপের নামে, ওই মেয়ের নামে, ওদের ছবি দিয়ে, ওদের ভিডিও দিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম যে আমার সাথে এই প্রতারণা হয়েছে। আমি তখন ওই
গোপাল নানার বাড়িতেই থাকতাম, সেখানে একাই থাকতাম, যেহেতু আমার মা মারা গেছে। ওই জায়গার ভিতরে তখন আমারে হঠাৎ করে একদিন রাতের বেলায় পোলাপাইন কোত্থেকে আসছে আমি জানি না রে ভাই, এমন পিটান আমারে পিটাইছে ঘরের মধ্যে, শুধু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে। আমার কিন্তু মালাখাজি বারবার বলছে, এই তুই ফেসবুকে স্ট্যাটাস দিস না। আমার বউ মাইশা আমারে বলতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিও না, আমাদের নামে এরকম বদনাম বইল না, তোমার ক্ষতি হবে। আমি শুনি না, আমি ফেসবুকে, কারণ আমার কাছে তো ফেসবুক আছে, এই ক্ষমতাটা তো আমার কাছে। আমি আমার ক্ষমতা কাজে লাগে, আমার মতো করে আমি বাপের নামে লিখছি, লেখার মতো লিখছি। পরে আমারে এই মানলো, হাত পা কিছু রাখে নাই, মুখ পেঁচাইয়া এমন মারা মারছে আল্লাহর হুকুম, যে সকালবেলা আমার এক পাশের বাড়ির খালা ওই সম্পর্কে তিনি আমারে, আমি যখন ঘর থেকে বেরোই না, তিনি আমার দেখতে গেছে, যায় দেখছে যে আমার ঘরে দরজাগুলো ঢুকে দেখতেছে আমার এই অবস্থা, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। উনি যদি মনে করেন আর 1 ঘন্টা পরে যেত, আমার শরীরের সমস্ত রক্ত গিয়ে কিন্তু আমি রক্ত শূন্য ওখানেই মারা যেতাম। পরে তিনি চিৎকার দিচ্ছে, আশেপাশের মানুষ এসে হসপিটালে ভর্তি করাইছে। 2 পায়ের মধ্যেই অবস্থা, 2 পায়ে রড ঢুকাইছে, হাতের মধ্যে রড ঢুকাইছে। আমার চিকিৎসা অনেক টাকা গেছে, এই সব টাকা আমার গ্রামের মানুষ এই জনের কাছ থেকে হাওলাত বরাত করে আইনা আমার চিকিৎসা করাইছে। আমার গ্রামের বিভিন্ন মানুষ মিলে, সাধারণ মানুষ, তাদের টাকায়। আমি আমার ওই গপ্পা নানার ছেলে মেয়েদের সাথে আর যোগাযোগ করি নাই, যোগাযোগ করি নাই বলতে একবার করছিলাম, কিন্তু তারা আমার উপরে খুব রেগে গেছে। তারা বলছে তুই খারাপ। আমি যে ওই যে মাইশার বাপের, মাইশার হবু হাজব্যান্ড, এতে আমি নিয়ে গেছি, এরা কিন্তু ওই গাপ্পা নানার ছেলে মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে বা তাদের সাথে হয়েছে। তো গাপ্পা নানার ছেলে মেয়ের কথা হচ্ছে যে আমি কেন এই মাইয়ার নিয়ে গেলাম, কেন মাইশার বাবার নিয়ে গেলাম। মাইশার যেমন তখন মাইশার বাবার নেওয়াতে তারা আমার সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক নষ্ট করে ফেলছে, আমার সাথে আর কথা বলে না। পরে গ্রামের মানুষ মিলে চিকিৎসা করাইছি। চিকিৎসার পর তখন এখন মানে কোনো কাজ করতে পারি না, কোনো কাজে করতে পারি না। কোনো কাজ ধরলে মনে করেন পড়ে যাই, কোনো কাজে করতে পারি না। আসলে শেষ পর্যন্ত ভিক্ষা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। তো ভিক্ষা যে করবো, আমার যে শরীর, যে স্বাস্থ্য, আমি যেমন লম্বা চূড়া দেখতে, যে মানুষ ভিক্ষা করতে গেলে তো ভাই কেউ আমার ভিক্ষাও দেয় না। কিন্তু আমি মানুষকে কেমনে বুঝাবো যে আমার হাতের ভিতরে রড ঢোকানো, 2 হাতে রড ঢোকানো, 2 পায়ে রড ঢোকানো, আমি কোনো কাজ করতে পারি না। ছোট গ্রামের মোড়ে এখানে ওইখানে আমার হাত ভালো, পা ভালো, তারপরেও ভিক্ষা করি। কাজের জন্য যাই, ধরেন দাঁড়ায় থাকতে পারি না, এরকম তো কোনো কাজ নাই যে কাজ ধরেন 24 ঘন্টা বৈশা করবো না। দাঁড়ায় থাকি, কাজ করতে গেলে একটু পরে বৈশা যাওয়া লাগে। গার্মেন্টসে কাজ করতে গেছি, ওখানেও করতে পারি না। এবং এগুলোর জন্য কয়েকদিন পরে পরে যাদের পায়ের মধ্যে রড ঢুকানো, হাতে রড ঢুকানো, তারা জানে যে জীবনটা কত কঠিন। ভিক্ষা করি মাঝে মাঝে, এমন কিছু কাজ করে আসলে লজ্জার কথা আর কি বলবো। বর্তমান অবস্থাটি এরকম যে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ মরণটা দেও না, আল্লাহ মরণটা দেও না, আল্লাহ মরণটা দেও না।